এইচএসসি ফেল করা মেয়ের সাথে তোমরা আমার বিয়ে ঠিক করেছো? সিরিয়াসলি বাবা, মাথা থেকে পাগড়িটা সরে ফেলে কথাটা বলে উঠল রিহান। এই মুহূর্তে ওর সব কিছু তছনছ করে ফেলতেই ইচ্ছে করছে। ছোট ছেলের এমন রাগ দেখে রুবেল হোসেন বললেন, দেখো রিহান, রুহি মেয়ে হিসেবে খারাপ নয়, হয়তো একটু এদিক সেদিকের ফলে রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু এর মানে এই তো নয় যে তুমি বিয়ের দিন বিয়ে করবে না বলবে। আমি সত্যিই বিয়েটা করব না। আমি একজন প্রফেসর হয়ে আমার হাঁটুর বয়সে একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারি? আর তাছাড়া রুহির এখন পড়াশোনার বয়স, এই বয়সে ওকে নিয়ে বিয়ে কেন দেওয়া হচ্ছে? রুহি তোমার হাঁটুর বয়সী নয়। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এসএসসিতে ফেল করেছে ও, 18 বছর বয়সের। রুবেল হোসেন কথাটা বলে দাঁত দিয়ে জিভে কামড় দিলেন। এদিকে রিহান কথাটা শুনে রাগে আরও তেতে উঠল। একবার নয়, 2বার ফেল করেছে মেয়েটা, আর তার সাথে তোমরা আমার বিয়ে দিতে চাইছো? তোমার তো নিজের বংশের সম্মান বলেও একটা ব্যাপার আছে বাবা। তুই এমন করছিস কেন রিহান? আমি এই এলাকার চেয়ারম্যান, আমি নিজেই রুহির একটা নকল পাশ করা সার্টিফিকেট জোগাড় করে দিব, যেন কেউ প্রশ্ন তুলতে তার মুখ বন্ধ করতে পারি। কি বাবা, তুমি একজন চেয়ারম্যান হয়ে এমন অনৈতিক কথা কিভাবে বলতে পারো? এবার চুপ করে গেলেন রুবেল হোসেন। রিহান শেরওয়ানিটা খুলে শার্ট গায়ে দিতে দিতে বলল, তুমি বাহিরে গিয়ে সবাইকে জানিয়ে দাও আমি এই বিয়ে করব না। না রিহান, তুমি এটা করো না। তুমি একবার যদি রুহিকে দেখো, তোমার নিজেরই চোখ ধাঁধিয়ে যাবে। মেয়েটা দেখতে যেমন সুন্দর, তেমন সুন্দর ব্যবহার। চুলগুলো ঠিক তোমার আম্মা রেহানার মতো। আমি তো রুহির মাঝে তোমার আম্মা ঝলক দেখেছি বাবা, তাই তো ওকে আমার বউ করতে চাইছি। এবার রিহান একটু দমে গেল, কিন্তু তবুও নিজের সিদ্ধান্ত থেকে নড়ল না। তা দেখে রুবেল হোসেন বললেন, আমার সম্মান আজকে তোমার হাতে রিহান, বিয়েটা করে নাও বাবা। অসম্ভব। তুমি চাইলে পরবর্তীতে রুহিকে পড়াশোনা করিয়ে নিজের মন মতো ঘুরে ফিরিয়ে নিতে পারবে। আমার পরিবারের বাধা নিয়ম আমি রুহির উপর চালাবো না, কথা দিলাম। রুবেল হোসেনের শেষ কথাটা অবাক করলো রিহানকেও। কিছুক্ষণ চুপ করে বসে রইল। ওদিকে বিয়ের জন্য সেজেগুজে বসে আছে রুহি। বসে আছে বললে ভুল হবে, বলা চলে বসে ডুলছে ঘুমে। রুহিকে এভাবে ঘুমে ডুলতে দেখে রুহির মামাতো বোন জেনি জিজ্ঞেস করলো, তুই এভাবে ঘুমাচ্ছিস কেন রু? উত্তরে বড় একটা হামি তুলে রুহি। এরপর বলল, বিয়ের চিন্তায় সারা রাত ঘুম হয় নাই রে। জানিস আমার কতদিনের শখ, বিয়ে করব, বাচ্চা কাচ্চা পালবো। এজন্যই এবার পরীক্ষায় একবারও টুকলি করিনি, বুঝেছিস তুই? আমি একবারও টুকলি করিনি। যা, জীবনে কত বড় ত্যাগ তো সেই পরীক্ষার হলেই করেছি আমি। রুহির কথা শুনে জেনে অবাক হয়ে বললে, এর মানে তুই ইচ্ছে করেই ফিল করেছিস? রুহি হাসূচক মাথা নাড়ালো। এরপর বলল, দেখ, পড়তে আমার ভালো লাগে না। আমার তো শখ বিয়ে করব, বাচ্চা পালবো, জামাইয়ের সারাদিন জ্বালাবো, বিন্দাস লাইফ। পড়াশোনা মানুষ করে? এগুলো গন্ডারের কাজ। গন্ডার কবে যে পড়াশোনা করে রু? জানি না। তুই তো জানিস আমার অঙ্ক একদম ভাল লাগে না। অঙ্ক মানুষ করেছি, এর ওপর আবার ফিন্যান্সের সে ভয়ানক অঙ্কগুলো, বিরক্তিকর। কথাগুলো বলে রুহি আবারও জিমানো ধরল। এদিকে জেনি বারবার করে বলল, আমি যতদূর শুনেছি তোর বিয়ে হচ্ছে অঙ্কের প্রফেসরের সঙ্গে, বোন। তোর জীবন বাজা বাজা কনফার্ম। এরই মধ্যে বাহিরে হয়েছে শোনা গেল। কি হয়েছে তা দেখতে রুহিকে রুম থেকে বের হয়ে গেল। জেনি দেখলো বরের সাথে বাবার কথা এবং রুহির বাবার কথাবার্তা চলে যাচ্ছে এমন একটা কথা চার্চে পরের দিকে। এত চেঁচামেচির মধ্যে যে কেউ এমন কুম্ভকর্ণের মতো ঘুমাতে পারে তা রুহিকে না দেখলে জানতেই পারত না জেনি। রুহিকে ডাকতে ডাকতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে ওর হাতে চিমটি কাটলো জেনি। হুড়মুড় করে উঠে পড়লো রুহি, চারদিকে তাকিয়ে বলল, আমার জামাই কোথায়? এবার বিরক্ত হলো জেনি। রাগি গজগজ করতে করতে বলল, এটা বলার জন্যই তো ডাকছিলাম, আর তুই মরার মতো ঘুমাচ্ছিলে। ও সরি, বল কি হয়েছে? জেনি আবার সবটা বলল, যা শুনেও এসেছে। সব শুনে রুহি শাড়িটা উঁচু করে দুহাতে দৌড় লাগালো বাহিরের দিকে। এদিকে রিহানকে অনেক আটকানোর চেষ্টা করে ব্যর্থ হলেন রুহির বাবা এবং আমিনুর রহমান। রিহান গাড়িতে উঠে চলে গেল। রিহানের গাড়িটা রুহিদের বাড়ি ছাড়িয়ে যেতেই রুহি এসে আমিনুর রহমানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? সবাই এসব কি বলছে? আমিনুর রহমান মেয়ের দিকে অগ্নি চোখে তাকিয়ে হন করে ভেতরে চলে গেলেন। তখনই রুহির সৎমা জেসমিন বেগম এসে রুহির গালে সোফাটে চর বসিয়ে দিলেন। মুখ পুরি, বিয়েটাও হলো না তো? কি দরকার ছিল ছেলেটাকে সব সত্য জানানোর?
জেসমিন বেগমের কথায় রুহি মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা। বরযাত্রী আসার পরই রুহি ওর এক ছোট মামাতো বোনকে দিয়ে রিহানকে একটা চিঠি পাঠিয়েছিল, যাতে সমস্ত সত্যি লেখা ছিল। কেননা আমিনুর রহমান সহ সবাই রিহানকে বলেছিল রুহি ভার্সিটিতে পড়ে। রুহি চায়নি মিথ্যে দিয়ে সম্পর্ক শুরু করতে, আর তাই এত কিছু হয়ে গেছে। রুহিকে আজ অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে, যা রুহির ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে। আজ রুহির জন্য রুহির মৃত মাকেও কথা শোনাতে হয়েছে উপস্থিত সকালে। 3 বছর পর আজ রিহানের ভার্সিটির একটা প্রোগ্রাম হয়েছে। মূলত ফার্স্ট ইয়ারের সব স্টুডেন্টদের ওয়েলকাম করতেই এই প্রোগ্রামের আয়োজন। এদিকে কিছু কাজের জন্য রিহানকে কিছুদিনের জন্য দেশের বাইরে যেতে হয়েছিল, বিধায় ক্লাস নিতে পারেনি। কাল রাতেই দেশে ফিরেছে। আজ সকাল সকাল ভার্সিটি আসতেই রিহানের বন্ধু নাদিম রিহানকে ডেকে বলল, কেমন আছিস এখন? ঠিকঠাক, তোর কি খবর? রিহানের প্রশ্নের উত্তরে নাজুক হাসলো নাদিম। তা দেখে রিহান বলল, বিয়েতে তো একটা দাওয়াতও দিলে না, তুই তো দেশেই ছিলে না, এবার একেবারে তোকে বাবুর আকিকার দাওয়াত দিব। নাদিমের কথার উত্তর হাসলো রিহান। এরপরে ওরা চলে গেল মেইন প্রোগ্রামের জায়গায়। কিছুক্ষণ পরে সকল বিভাগের প্রফেসরদের ডাকা হলো স্টুডেন্টদের ওয়েলকাম জানানোর জন্য। একে একে সকল স্টুডেন্টদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হলো। এরপর একটা বিশেষ অ্যানাউন্সমেন্টে বলা হলো, আজ আমাদের মধ্যে এমন একজন স্টুডেন্ট আছে যে এইচএসসিতে টপ মার্কস পেয়েছে তার পুরো জেলার মধ্যে। আমরা তাকে একটা বিশেষ সম্মাননা দিতে চাই। তার জন্য আমরা ডেকে নিতে চাই মিস হৃদিকা জাহান রুহিকে। অ্যানাউন্সমেন্টটা সবার সাথে সাথে চারপাশের করতালিতে মুখরিত হলো। এরপর রুহি এসে দাঁড়াতে আবারও অ্যানাউন্সমেন্ট বলা হলো, হৃদিতা জাহান রুহির সাথে সম্মাননা তুলে দিবেন আমাদের ভার্সিটির ম্যাথ বিভাগের প্রফেসর ডক্টর রিহান খান। এবারও চারদিকে করতালিতে মুখরিত হলো। রিহান রুহির হাতে পুরস্কার তুলে দিতে রুহির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রিহানের দিকে। সবার আড়ালে বাঁকা হাসলো, মনে মনে বলল, দ্য টেবল হ্যাজ টার্ন। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ভার্সিটির জন্য রেডি হচ্ছে রুহি। ভার্সিটি থেকে 5 মিনিটের দূরত্বেই একটা বাসা ভাড়া নিয়েছে রুহি এবং ওর এক ক্লাসমেট তিশা। রুহি রেডি হয়ে নিয়ে ঘড়িতে সময় দেখতে দেখতে মনে মনে একবার আওড়ে নিল সারাদিন কি কি করতে হবে সেগুলো। এরপর তিশাকে ডাক দিল। ব্রাশ করতে করতে তিশা বলল, তুই 5 মিনিট দাঁড়া, আমি রেডি হয়ে নিচ্ছি। বলে আবারও ওয়াশরুমে চলে গেল তিশা। সেদিকে তাকিয়ে রুহি একে দীর্ঘশ্বাস ফেলল। এরপর হিসাব কষতে বসলো। রুহি দেখলো ওর আজ একটা টিউশনি থেকে বেতন পাওয়ার কথা। এর মানে হাতে কিছু টাকা আসছে। বাসা ভাড়া টাকা রেখে রুহি বাড়ির টাকাটা দিয়ে বই কিনবে বলে ঠিক করলো। কিন্তু এরপরে তো কিছু টাকা শর্ট পড়বে। ভার্সিটির ফি কি দিয়ে দেবে ও? হাতে তো অত টাকা নেই। কথাটা মাথায় আসতে রুহি চিন্তিত হয়ে পড়লো। এরপর নিজেই ভাবলো, যত কষ্টই হোক আমি ঠিক চালিয়ে নিব। আমাকে এমন পর্যায়ে যেতে হবে যেখানে আমাকে দেখে রিহান খান আফসোস করবে। আমি নিজের রিভেঞ্জ ঠিক নিব। রুহির ভাবনার মাঝে তিশা চলে এলো। ওরা একসাথে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ভার্সিটির বাসে উঠেই তিশা বলল, রুহি জানিস, আজ থেকে আমাদের ক্লাস নিবে রিহান স্যার। রুহি সবেমাত্র একটা হালকা ঘুম দেওয়ার কথা ভাবছিল, অমনি তিশার কথায় চমকে উঠল। জিজ্ঞেস করলো, রিহান স্যার মানে? তুই কি ডক্টর রিহান খানের কথা বলছিস? হ্যাঁ, জানিস ওনার উপর আমার একটা ক্রাশ আছে, কিন্তু কখনো বলা হয়নি। তবে আমি শুনেছি উনি খুব রাগী মানুষ। সিনিয়র ভাইয়া আপুরা তো ওনাকে খুব রেসপেক্ট করে। কথাগুলো বলে রুহির দিকে তাকালো তিশা। দেখলো রুহি এক মনে কিছু ভাবছে। তিশা হালকা করে রুহিকে ধাক্কা দিতে রুহি বলল, একটা লাভ লেটার লেখতো তিশা। ও কার জন্য? রিহান স্যারের জন্য। কি বলছিস তুই? আমি ওনাকে লাভ লেটার দিয়ে বাস খেতে চাই না। লেখ না তিশা, আমি থাকতে তুই বাস খাবি না। রুহির জোরাজোরিতে বাধ্য হয়ে তিশা একটা লাভ লেটার লিখলো। লেটারটা হাতে নিতে রুহি তিশাকে বলে, এবার লেখ কি হয়। বলে লেটারটা ব্যাগে ঢুকিয়ে রাখলো। ভার্সিটিতে রিহান 4 তলায় যাচ্ছে ক্লাস নেওয়ার জন্য। 2 তলার উঠতে রিহান কারো একটা বেসুরা কণ্ঠ শুনলো। বেসুরা তার উপর গান এমন শুনে রিহানের মেজাজ খারাপ হলো। ও দেখতে পেল কে এমন করে গাইছে। রিহান দেখলো 2 তলার বারান্দায় বসে 4 জন ছেলে মেয়ে গোল হয়ে বসে গান গাইছে। তার মধ্যে মাঝে মেয়েটা বসেছে, সে এমন বেসুরা গান গাইছে। রিহান এবার বাজ খাই কণ্ঠ বলে উঠল, কি হচ্ছে এখানে? ভার্সিটিকে তোমাদের গান গাওয়ার জায়গা? যাও, তাও আবার এমন গান। রিহানের কথা শুনে সবাই উঠে সরি বলল, একজন বাদে, সে হলো রুহি। রুহি এগিয়ে এসে বলল, গান তো আমরা ক্লাস টাইমে গাচ্ছি না স্যার। আর ভার্সিটিতে যে শুধু পড়াশোনা হয় আর কিছু হয় না এমন তো না, নাকি এই নিয়ম নতুন বানানো? রুহির কথায় রিহানের মেজাজ আরও ভিড়ে গেল। ও বলল,
হু আর ইউ? মুখে মুখে তর্ক করছো? কোন সাহসে? নাম কি তোমার? রুহি নিজের নাম বলতে যাবে তখনই বেল বেজে উঠল। ফলে সবাই ক্লাসে চলে গেল। রিহান রুহির যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, অসভ্য মেয়ে একটা, কোনো শিক্ষা নেই নাকি? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, রাবিশ। ক্লাসে রুহি বসে বসে কিসের জন্য হিসাব করছে তা খেয়াল করে ওর সামনে বসা লীরা জিজ্ঞেস করলে, এগুলি কিসের খাতা রুহি? এগুলি হিসাব, যা আমাকে আজকের মধ্যে শেষ করায় জমা দিতে হবে। ও কিসের এগুলো? আবারও প্রশ্ন করে লীলা। এবার উত্তরে তিশা বলে, এগুলো একটা রেস্টুরেন্টের হিসাব। রুহি ওখানে পার্ট টাইম জব করে আর সারাদিন 4টা টিউশনি করে, তাই ওর সময়ই নেই এগুলো অন্য টাইমে শেষ করার। তাই ও ক্লাসের ফ্রি টাইমে কাজগুলো সেরে নেয়। তিশার কথায় লীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, এত কাজ করলে রুহি পড়ো কখন? রাত জেগে। হেসে উত্তর দেয় রুহি। এরপর আবারও হিসাব করতে মনোযোগ দেয়। লীরা আরও কিছু বলার আগে ক্লাসে রিহান প্রবেশ করে। রিহানের আজ প্রথম ক্লাস হওয়ায় ও সবার সাথে পরিচিত হয়ে নিয়ে সবাইকে নাম জিজ্ঞেস করে। সবাই একে একে নিজের নাম বলে। সবার নাম রিহান নিচের দিকে তাকিয়ে শুনতে থাকে। তখনই ওর কানে একটা নাম ভারী খায়, তাই আবারও জিজ্ঞেস করে, কি নাম বলেন? হৃদিতা জাহান রুহি। এবার রিহান রুহির দিকে চোখ তুলে তাকালো। রুহিও তাকিয়ে আছে রিহানের দিকে। চোখাচোখি হওয়ায় দুজনে চোখ ফিরিয়ে নিল। রুহি আবারও নিজের কাজে মনোযোগ দিল। রিহান খেয়াল করলো রুহি নিচু হয়ে কিছু করছে, তাই ও ধীর পায়ে রুহির দিকে এগিয়ে গিয়ে ওর সামনে থেকে কাগজগুলো টান দিল। এরপর বলল, ক্লাস টাইমে এসব আঁকিবুকি করার মানে কি মিস রুহি? স্যার, আমি আপনার কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি তখন তো খুব জ্ঞান দিলেন, এখন সেসব কই গেল? স্যার, এগুলো আউট। জি, আমার ক্লাস থেকে বের হয়ে যাও। কিন্তু আই সেড গেট আউট অফ মাই ক্লাস। কথাটা বেশ জোরেই বলল রিহান। তাতে কেঁপে উঠল রুহি। কোনো কথা না বলে ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। রুহি বেরিয়ে যেতে তিশা বলল, স্যার চুপচাপ ক্লাস করো, আমি কারো সাফাই শুনতে চাই না। কথাটা বলে রিহান ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে রিহান যখন বের হবে তখন ওকে ডাক দিল তিশা। এরপর রিহানের কাছে এসে বলল, স্যার, রুহি তখন ক্লাসে ড্রয়িং করছিল না, অতি হিসাব করছিল। মানে? তুমি আবার ওই মেয়ের হয়ে সাফাই গাইতে এসেছ? না স্যার, আমি সত্যি বলছি। আমি নিজে দেখুন কাগজগুলো। ক্লাসে যাও বলে রিহান ক্লাস থেকে বেরিয়ে গেল। রিহান ক্লাস থেকে বেরিয়ে কাগজগুলো চেক করলো। এরপর ডানে বামে তাকিয়ে রুহিকে খুঁজল, কিন্তু কোথাও নেই রুহি। তা দেখে রিহান এক দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। বেশ অনেকক্ষণ লাইব্রেরিতে বসে পড়াশোনা শেষ করে রুহি হামি তুলল। এরপর ব্যাগ কাঁধে নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। রুহি বের হতেই দেখলো রিহান বিসির রুমে দাঁড়িয়ে আছে। রুহি একটা বাঁকা হাসি দিয়ে বিসির রুমের আড়ালে দাঁড়ালো, ভিতরে কি কথা হচ্ছে তা শোনার জন্য। বিসি আরেফিন রনি ক্ষিপ্ত কণ্ঠে রিহানের উদ্দেশ্যে বললেন, এসব কি রিহান? তুমি ফার্স্ট ইয়ারের এক স্টুডেন্টকে লাভ লেটার দিয়েছ? হোয়াট? রিহান একটা ধাক্কা খেলো কথাটা শুনে। জিজ্ঞেস করলো, কে আপনাকে এসব বলেছে? আর আমি কাকে লাভ লেটার দিয়েছি এসব তো আমি তোমাকে বলবো না। রিহান, তুমি তোমার নামে এমন অভিযোগ আসবে তা আমি কখনো কল্পনাও করিনি। তুমি যদি কাউকে পছন্দ করে থাকো আমাকে বলতে, আমি মেয়েটির পরিবারের সাথে কথা বলতাম। তোমার কাছে এমন চাইল্ডিশ ব্যবহার আশা করিনি রিহান। কিন্তু আমি তো এমন কিছুই করিনি। ও তাই? তো এটা কে লিখেছে? কোনটা স্যার? উত্তরের কাশনের আরেফিন রনি। এরপর লেটারটা পড়তে শুরু করলেন, প্রিয়তমা, তোমাকে দেখে আমার হৃদয় বারবার কম্পিত হয়। তোমার কণ্ঠস্বর আমার মস্তিষ্কে গিয়ে ধোলা দেয়। তোমার মিষ্টি ঠোঁটের হাসিতে আমি পাগল হয়ে যাই। মনে হয় আমি যেন তোমার রসালো বলেই থামলেন বিসি আরেফিন রনি। রাগে লাল হয়ে গেল রিহান। তবুও অত্যন্ত শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে দিয়েছে স্যার আপনাকে এই চিঠিটা? আমি বলতে পারবো না, তবে তোমার হ্যান্ডরাইটিং আমি চিনি, তাই এটা ভুয়া হওয়ার কোনো চান্স নেই। কথাটা বলেই আরেফিন রনি পানি খেতে লাগলেন। দরজার আড়াল থেকে এই দৃশ্য দেখে হেসে কুটি কুটি হলো রুহি। এরপর একটা কিলার লুক দিয়ে বলল, আমার সাথে লাগতে আসলে এভাবে নিজের পতন ডেকে আনবেন ডক্টর রিহান খান। বলে রুহি সাম্মাক চাল্লো গান গাইতে গাইতে চলে গেল। এর কিছুক্ষণ পরেই রিহান রাগে গজগজ করতে করতে পার্কিংয়ে গাড়ি স্টার্ট দিতে এসে দেখলো টায়ার পাঞ্চার। রিহান রাগে গাড়ির দরজায় লাথি মেরে হন হন করে পার্কিং থেকে বেরিয়ে গেল। গড়িতে সময় বিকাল 4টা। চারিদিকে শীতল এক বাতাস বইছে। রিহান পার্কিং থেকে বের হয়ে বেশ কিছুদিন হেঁটে আসতে দেখলো একটা মেয়ে
কটন ক্যান্ডি হাতে রাস্তার এপাশ থেকে ওপাশ ছুটে চলেছে। তার চুলগুলো বাতাসে তালে উড়ে চলেছে বাঁধনহীনভাবে। রিহান মেয়েটিকে দেখে বিড়বিড় করে বলল, রাবিশ, এমন বাচ্চামি করার কি আছে, যত সব। রিহান এবার পকেট থেকে একটা ফোন বের করে একটা ক্যাব বুক করলো। এরপর আবারও সামনে তাকাতেই দেখলো ওর সামনে থাকা মেয়েটি রুহি। রিহান কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থেকে কিছু ভাবলো, এরপর হনহন করে এগিয়ে গিয়ে রুহির বাহু চেপে ধরলো। হুট করে এমন করায় রুহি ঘাবড়ে গেল। রিহান তাতে পাত্তা না দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুমিই আমার নামে ফেক লাভ লেটারটা বিসিকে দিয়েছো, তাই না? আমি? একদম না। আর কিসের লাভ লেটার স্যার? রুহির ইনোসেন্ট ভাব দেখে রিহান তেতে উঠল। বাজখাই কণ্ঠে বলল, নাটক করবে না একদম। আমি তোমাকে ক্লাস থেকে যে কাগজগুলো দিয়েছিলাম তার মধ্যে একটা লাভ লেটার ছিল, যেটা সেম টু সেম বিসি স্যারের কাছে রয়েছে। তুমি এবার রুহি এবার ডুব গেল, নিজেকে সামনে নিয়ে বলল, ওটা আমার প্রেমিকের জন্য লেখা, আর আপনি হয়তো আমার লেটারটা টুকে অন্য কাউকে দিয়েছেন। কি? আমি লেটার টুকেছি? বলে রুহি নিজেকে রিহানের থেকে ছাড়িয়ে নিল। তখনই কতগুলো ছেলে ধরে এলো। তা দেখে রুহি রিহানের পেটে গুঁতা দিয়ে বলল, আরে এখন ওদের বলে দিব আপনি মাঝ রাস্তায় আমাকে টিচ করছেন। হোয়াট? বলে চিৎকার করে উঠল রিহান। তা দেখে ছেলেগুলো ওদের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, কোনো সমস্যা? উত্তর রুহি ইশারা রিহানকে দেখালো। তা দেখে ছেলেগুলো বলল, আপনি নিশ্চিন্তে যান আপু, এই হিরোকে আমরা দেখে নিচ্ছি। বলে ছেলেগুলো গিয়ে রিহানের কলার ধরল। তা দেখে রুহি চলে গেল। রিহান কয়েকবার পিছন থেকে রুহিকে ডাকলো ও শুনল না। বেশ কিছুক্ষণ হাঁটার পরে ছেলেগুলো বাইক দিয়ে এসে রুহির চারপাশে ঘুরতে লাগলো। তা দেখে রুহি ব্রু কুচকে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কেন? উত্তরে ছেলেগুলোর মাঝে একজন হেসে বলল, এত সুন্দর একটা জিনিস পেয়ে কি ছেড়ে দেওয়া যায়? আমরা ভাবলাম একটু টেস্ট করার অধিকার তো আমাদেরও আছে। ছেলেটার কথায় রুহির রাগ উঠে গেল। ও বলল, একটু আগেই না আমাকে বাঁচানোর জন্য এসেছিলে, এখন আবার রূপ বদলে গেল কেন? অসভ্য বদমাস ছেলে ফেলে কোথাকার। রুহির কথায় ছেলেগুলো পাত্তা দিল না। বাইক থেকে নেমে রুহির পাশে গোল হয়ে দাঁড়ালো। এরপর বলল, ভালোই ভালোই আমাদের সাথে যাবে নাকি জোর করতে হবে? রুহি ছেলেটার কথায় উত্তর করল না। দূর থেকে দাঁড়িয়ে দূরবীনের সাহায্য সবটা দেখেছে রিহান। রুহিকে চুপ থাকতে দেখে রিহান বিড়বিড় করে বলল, আমাকে পাশাতে এসেছিল, এবার বুঝুক মজা। আমি তো একদম যাব না সেভ করতে। বলে রিহান পকেট থেকে সুইংগাম বের করে মুখ দিয়ে আবারও দূরবীনে নজর দিল। এদিকে রুহিকে চুপ থাকতে দেখে ছেলেগুলো বিশ্রী হাসি হাসল। তখনই রুহি ওর হাত দুটো বাড়িয়ে দিল। সাথে সাথে এক বিশ্রী গন্ধে ছেলেগুলোর পেটের নাড়ি বুড়ি উল্টে যেতে লাগলো। ওরা নাক চেপে অন্যকে জিজ্ঞেস করলো, এটা কিসের গন্ধ? উত্তরে রুহি হাসলো। এরপর ব্যাগ থেকে দুই হাতে দুইটা বোতল বের করে ছেলেগুলোর শরীরে চড়ে দিল। তাতে ছেলেগুলোর জ্ঞান হারানোর মতো অবস্থা। ওরা কোনো রকমে দৌড়ে পালিয়ে গেল। তা দেখে হেসে কুটি কুটি হলো রুহি। চিল্লিয়ে বলল, আমাকে না নিয়েই চলে গেল বড় ভাইয়ারা, ইস, বলে আবারও হাসলো। তখনই নাকে রুমাল চেপে পিছন থেকে রিহান জিজ্ঞেস করলো, এটা কি ছিল? উত্তরে রুহি সানগ্লাসটা চোখে দিয়ে বলল, ইয়ে তো টেলার হে, মে তো আপ পুরি ফিল্ম দিখাউঙ্গি। মানে কি? এই মেয়ে কিসের গন্ধ এটা? ইয়াক। রুহি এবার ব্যাগ থেকে একটা বোতল বের করলো। এরপর সেটা রিহানের মুখের সামনে ধরতে রিহান দুকদম পিছিয়ে গিয়ে ধমক দিয়ে বলল, দূরে সরাও বলছি। ইয়াক। কি বাজে স্মেল। নিন স্যার, এটা আপনার জন্য। কি এটা? মনেরা। মনেরা? জি স্যার, এটা একটা ঠান্ডার ওষুধ, ওই বেশদ গাছগাছালি দিয়ে তৈরি। আর কি, এটার মুখ খোলার 1 মাস পার হয়ে গেছে, বিদায় এটার এমন বাজে একটা বিশ্রী গন্ধ তৈরি হয়েছে যা মানুষকে অজ্ঞান ফেরে করতে সক্ষম। মাই গড। বলে রিহান আরো শক্ত করে নাক চেপে ধরলো। এবার রুহি আরো একটা বোতল বের করলো। এরপর বলল, এটা হলো গোলমরিচের গুঁড়া, এটা নাকে গেলে সর্বনাশ হয়ে যায়, এগুলোই আজ আমাকে বাঁচালো। বলে রুহি এক বিজয়ের হাসি দিয়ে হাঁটা ধরল। সেদিকে তাকিয়ে রিহান বলল, ডেঞ্জারাস মেয়ে একটা। রিহানের কথাটা বলা শেষ হতেই ওর উপর এসে পড়লো সেই মনেরা ওষুধের বোতল। গন্ধে রিহান
চোখ উল্টে যেতে লাগলো। রুহি হুঙ্কা ছেড়ে ডাকলো রিহান। তা শুনে রুহি পিছন দিকে এক ফলক তাকিয়ে বদুর দিল। পরের দিন সকালে রিহান রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। সকাল সকাল এই নিয়ে 3বার গোসল করেছে ও। এবার 1 বোতল পারফিউম ইউজ করে ফেললো। তবুও রিহানের মন খসখস করছে। তাই আগে গজগজ করতে করতে রিহান খাবার টেবিলে বসলো। এরপর ব্রেডে বাটার লাগাতে লাগাতে বলল, খাচ্ছর মেয়ে একটা। কি সব ছুঁড়ে মারলো, এখন শরীরের গন্ধে নিজেই টিকতে পারছি না দূর, বলে ব্রেডে কামড় বসলো রিহান। এরপর আরো একবার নিজের বডি স্মেল চেক করে একটা বিজয়ের হাসি দিল। অবশেষে বাজে স্মেলটা গেছে। কথাটা বলে উৎফুল্ল মেজাজ রিহান সব গুছিয়ে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে রিহান একটা রিক্সা নিল। মাঝ রাস্তায় গিয়ে রিক্সার চাকা পাংচার হয়ে গেল। বিদায় রিহান রিক্সা ভাড়া মিটিয়ে হেঁটেই রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। তখনই একটা স্কুটি এসে দাঁড়ালো রিহানের সামনে। স্কুটি থেকে এক মাঝবয়সী মহিলা নেমে এলেন। পরনে হোয়াইট ফর্মাল ড্রেস। রিহান ব্রুস কুচকে তাকিয়েছে মহিলাটির দিকে। মহিলাটি এগিয়ে এসে রিহানকে জড়িয়ে ধরলো। এরপর বলল, ও রিহান, কেমন আছো তুমি? মনে আছে আমাকে? আমি মিস মুন। রিহান মহিলাটিকে সরিয়ে কিছুক্ষণ দম নিয়ে বলল, চিনতে পারলাম না, সরি। আরে আমি তোমার সামনের ফ্ল্যাটে থাকি, রোজ তোমাকে দেখি। এছাড়াও তুমি যখন সকালে ওয়ার্কআউট করো তখনও আমি তোমাকে দেখি। মিস মুনের কথায় রিহান থতমত খেলো। তা দেখে মিস মুন আবারও বললেন, আমি তোমাকে পছন্দ করি রিহান। ও ভালো তো, খালা হয়ে ভাগনাকে তো পছন্দ করবেনি, মেকি হেসে বলল রিহান। তা শুনে মিস মুন রেগে বললেন, খালা কাকে বলেছ? আমি বয়সে বড় হলেও মনের দিক থেকে তোমার থেকে ছোট। সে যাই হোক, আমি তোমাকে অন্যরকম পছন্দ করি। কথাটা বলে মিস মুন একটা গোলাপ ফুল এগিয়ে দিলেন রিহানের দিকে। তা দেখে রিহান ফুলটা নিয়ে বলল, ও আপনি আমার দাদি হতে চান? আচ্ছা, সমস্যা নেই, আমার দাদা এখনো জোয়ান আছে, আমি কথা বলে দেখব। আজ আমি আসি, আমার ক্লাস আছে, বলে রিহান একটা সিএনজিতে উঠে চলে গেল। সিগন্যালে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখলো রুহি। এরপর একটা ফাজি হাসি দিয়ে এগিয়ে গেল মিস মুনের দিকে। ভার্সিটিতে রুহান দ্রুত পায়ে ক্লাসে প্রবেশ করতে একটা কাগজের প্লেন এসে রিহানের নাকে লাগলো। হুট করে এমন হয় রিহানের মেজাজ খারাপ হলো। ও কিছু বলতে নিবে তখনই দেখলো ক্লাসের মাঝে দাঁড়িয়ে রুহি গান গাইছে। রিহান রুহিকে দেখেই কালকের ঘটনা মনে করলো। তখন আবারও ওর মাথায় এসে লাগলো কলমের হেড। এবার দমকে সুরে রিহান বলে উঠলো, ক্লাসের মধ্যে এসব কি হচ্ছে? রিহানের দমকে সবাই যে যার সিটে বসে পড়লো। এরপর রিহান ক্লাস করতে লাগলো। ক্লাসের ফাঁকে ফাঁকে রিহান রুহিকে পর্যবেক্ষণ করে নিল। এরপর ক্লাস শেষে রিহান চলে যেতেই তিশা সহ কয়েকজন এসে রুহিকে বলল, রুহি, আমরা একটা ডিসিশন নিয়েছি। মুড়ি খেতে খেতে রুহি ওদের দিকে তাকিয়ে ওদের মুড়ি অফার করলো এবং সাথে সাথে রুহির হাত থেকে পুরো মুড়ির প্যাকেটটাই নিয়ে নিল তিশা। এরপর বলল, আমরা ম্যাথ বুঝছি না রুহি, তাই আমরা রিহান স্যারের কাছে টিউশন করতে চাচ্ছি। কথাটা শুনে রুহি ভীষণ খেলো। ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে নিয়ে বলল, তোরা ওনার মতো স্যারের কাছে কিভাবে টিউশনি পড়বে? দমকে দমকে তো তোদের হার্ট অ্যাটাক করিয়ে দিবে। রুহির কথায় সবাই একে অন্যের দিকে তাকালো। এরপর ইরা বলল, দেখ রুহি, আমরা যদি স্যারের কাছে না পড়ি তাহলে আমরা নিশ্চিত ফেল করবো রে। তো যা পর, আমাকে বলছিস কেন? ব্যাগে সিল লাগিয়ে কথাটা বলল রুহি। তা শুনে তিশা বলল, তোকে রিহান স্যারকে গিয়ে প্রস্তাবটা দিতে হবে। অসম্ভব, বলেই রুহি ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। ওর পিছু পিছু তুর্য ছুটে গিয়ে বলল, রুহি দেখ, রিহান স্যার আমাদের পড়ালে আমরা ভালো মার্কস পাবো। এছাড়াও উনি ছাড়াও অন্য কারো কাছে পড়তে গেলে অনেক টাকা লাগবে। আমরা কেউই এত টাকা দিয়ে পড়তে পারবো না। প্লিজ রুহি, রাজি হো। তুর্যের রিকোয়েস্টে রুহি মুখ বোতা করে বলল, আচ্ছা, আমি বলবো স্যারকে, বলে হনহন করে চলে গেল। দুপুর 12টা। রিহান বসে বসে খাতা দেখছে আর কফি খাচ্ছে। তখনই দরজায় নক করলো রুহি। রিহান খাতার দিকে মনোযোগ দিয়ে বলল, কামিং। রুহি ভেতরে এলো। এরপর রিহানের সামনে স্টিলম্যানের মতো দাঁড়িয়ে গেল। কারো কোনো সারা শব্দ না পেয়ে রিহান এবার চোখ তুলে তাকিয়ে বলল, কি চাই? আপনাকে। রুহির কথা শুনে রিহান উঠে দাঁড়িয়ে গেল। তা দেখে রুহি বলল, আপনাকে বলতে আমি বুঝিয়েছি আপনার কাছে টিউশন পড়তে চাইছে আমার ফ্রেন্ডরা। ও, তো এটা ওরা এসে বললেই তো পারতো। রুহি থতমত খেলো কথাটা শুনে। নিজেকে সামলে নিয়ে বলল, আপনাকে ওরা খুব ভয় পায়, তাই আমাকে বলতে পাঠিয়েছে। ও, তুমিও পড়বে? না। কেন? এমনি। বলে রুহি যেতে নিলে পেছন থেকে ডাক দেয় রিহান। এরপর বলে,
না পড়লে কিন্তু পাশ করতে পারবে না, তো বুঝে শুনে কথা বলি বলে রিহান আবারও নিচ্ছেড়ে বসলো। রুহি মেজাজ খারাপ হলো কথাটা শুনে, তাই ও বলল, আমি পারলে ফেল করব, তাও আপনার মতো খবিশ লোকের কাছে পড়বো না। বলেই রুহি চলে গেল। সেদিকে তাকিয়ে রিহান দাঁত কটমট করে বলল, মেয়েটার সাহস বেশি, সব সময় আমার সাথে বেয়াদবি করে, একে তো একটা শিক্ষা দিতেই হবে। সন্ধ্যা 7টা, টিউশন শেষ করে বের হলো রুহি। রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে রুহি একটা সময় ফুটপাতের মাঝখানে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে বলল, আমার সাথে কেন এমন হয়? একটু ভালো থাকলে কেন খারাপ কিছু ঘটে? একটা টিউশনি আজ চলে গেল, আমি এখন চলবো কিভাবে? কিভাবে আমি বাড়ি ভাড়া দিব? স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তারও কোনো রিপ্লাই এখনো আসেনি। কি করবো এবার আমি? কথাটা বলে রুহি হাঁটুতে মুখ গুজল। এদিকে রিহানও একই ফুটপাত ধরে হেঁটে আসছিল। হুট করে ফুটপাতে কাউকে বসে থাকতে দেখে রিহান মনে মনে ভাবল, রুহির মতো লাগছে না? এই ডেঞ্জারাস মেয়েটা এখানে এভাবে বসে আছে কেন? কথাটা ভেবে রিহান রুহির দিকে এগোতে নিলে দেখতে পায় একটা বাইক এসে থামলো রুহির সামনে। বাইক থেকে নামলো তুর্য। এরপর রুহির পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে রুহি? তুর্যের গলা পেয়ে রুহি মুখ তুলে তাকালো। এরপর বলল, কিছু না রে, তুই এখানে? আমি মামার বাসায় গিয়েছিলাম, সামনে মোড়েই মামার বাসা, কিন্তু তুই এখানে এভাবে বসে আছিস কেন? আসলে তুর্য, আমার টিউশনি দরকার একটা, খুঁজে দিতে পারবি? টিউশনি? হ্যাঁ তুর্য, আমার একটা টিউশনের খুব দরকার, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। রুহির কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল তুর্য। এরপর বলল, আমার মামাতো বোনের মেয়ে মাহিরা ক্লাস 5-এ পড়ে, তুই চাইলে ওকে পড়াতে পারিস। আচ্ছা, কোথায় বাসা ওদের? মাহিরা ওর খালামণির সাথে ওর স্কুলের সামনের এক ভাড়া বাসায় থাকে। ওর মা বাবা ডক্টর, সময় পায় না মেয়ের খেয়াল রাখা, তাই মাহিরাকে ওর খালামণি নিশা দেখাশোনা করে। আমি তোকে কালকে নিয়ে যাব ওদের বাসায়, ঠিক আছে? আচ্ছা, এখন চল, তোকে বাসায় পৌঁছে দিচ্ছি। বলেই তুর্য হেলমেটটা এগিয়ে দিল রুহির দিকে। রুহি হেলমেটটা পরে তুর্যের বাইকের পিছনে উঠে চলে গেল। দূর থেকে সবটা দেখলো রিহান। ভিড় ভিড় করে বলল, এটাই তবে রুহির বয়ফ্রেন্ড? দেখতে তো গাঞ্জাখোরের মতো লাগে। রুহির চয়েস তো জঘন্য। পরের দিন রিহানের ক্লাস আজ রুহি করেনি। তার আগেই ও বেরিয়ে গেছে তুর্যের সাথে মাহিয়াদের বাসায় যাওয়ার জন্য। মাহিরা বাসায় পৌঁছে বেল দিতে এক 25-26 বছরের মেয়ে দরজা খুলে দিল। রুহিকে উদ্দেশ্য করে বলল, তুমি রুহি তাই না? জবাবে মিষ্টি হাসলো রুহি। তা দেখে মেয়েটি বলল, আমি নিশা, মাহিরার খালামণি। এসো ভিতরে এসো। রুহি এবং তুর্য গিয়ে বসলো ড্রয়িং রুমে। তখনই একটা ফ্রক পরা মেয়ে ছুটে এসে তুর্যকে পার্টনার বলে জড়িয়ে ধরল। রুহি বুঝলো এই মেয়েটি ওর ছাত্রী মাহিরা। তুর্য মাহিরার সাথে রুহির পরিচয় করিয়ে দিল এবং বলল, আমাকে এক্ষুনি একটু ভার্সিটি যেতে হবে, বিসি স্যার ডেকেছে। বলে তুর্য বেরিয়ে গেলেন। নিশা রুহিকে বলল, তুমি মাহিরার সাথে কথা বলো, আমি রান্না নামিয়ে আসছি, ও এক্ষুনি এসে পড়বে। রুহি হাসুচোখ মাথা নাড়ালো। নিশা রান্নাঘরে চলে গেল। কয়েক মিনিটের পরিচয়ে রুহির সাথে বেশ সখ্যতা গড়ে উঠল মাহিরার। মাহিরার সাথে গল্পের এক পর্যায়ে রুহি জিজ্ঞেস করলো, মাহিরা, তোমার খালামণি কার আসার কথা বলে গেল? আঙ্কেল আসবে। আঙ্কেল মানে তোমার খালামণির হাজব্যান্ড? মাহিরা হাসুচোখ মাথা নাড়ল এবং রুহিকে ওর জল রঙগুলো দেখাতে লাগলো। এরপর মাহিরা একটা খাতা আনতে রুমে গেল। তখন রুহি রঙগুলো নিয়ে দেখছিল আর ভাবছিল, আগে কত ড্রয়িং করতাম এই রঙগুলো দিয়ে। আম্মু বলতো আমাকে নাকি আর্ট কলেজে পড়াবে। বলে রুহি চোখের পানি মুছে নিল। এরপর বড় রঙের বক্সটা মুখটা লাগানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতে লাগাতে পারছে না। শেষে রুহির হাত থেকে ফসকে রঙের বাক্সটা উড়ে গিয়ে পড়লো সদ্য বাসার ভেতরে পা রাখা রিহানের মাথায়। তা দেখে রুহি জিভে কামড় দিয়ে ভিড় করে বলল, আমি তো এই রঙের মধ্যে গ্লু মিশিয়েছিলাম। রিহান মাথায় কিছু পড়লো টের পেয়ে দ্রুত মাথায় হাত দিল। দেখলো নীল রঙের ওর চুল মাখিয়ে গেছে। আজই আসার সময় চুল কাটিয়ে এসেছে, আর এখনই এই অবস্থায়। রিহান ভীষণ রেগে গিয়ে তাকালো রুহির দিকে। এরপর বলে, এই মেয়ে, তুমি কি চোখে দেখো না? স্যার, আমার দোষ কই? আপনি তো হুট করে চলে এলেন। হোয়াট, আমার দোষ? হ্যাঁ দেখুন, আপনি যদি না আসতেন রংটা গিয়ে নিচে পড়তো।
আমি মুছে দিতাম। শেষ কাহিনী। মাছ থেকে আপনি এসে সব শেষ করে দিলেন। রুহির বকবক শুনে রিহান চিৎকার করে বলে উঠল, শাট আপ। তা শুনে রুহি কেঁপে উঠল। রিহানের চিৎকার নিশা এবং মাহিরে ছুটে এলো। নিশা এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আর কে? উত্তরে রিহান বলে, এই মেয়েটা এখানে কেন? আর ওর হাতে রং কে দিয়েছে? বাসার মধ্যে কি সার্কাস খুলে বসে আছো? রিহানের চিৎকারে ভয় পেল মাহিরা। নিশা তা বুঝতে পেরে বলল, আস্তে কথা বলো। মাহিরা ভয় পাচ্ছে। তো তোমার ওই ভাগ্নির জন্য এখন আমাকে ভেবে কথা বলতে হবে? দেখো নিশা, আমার কিন্তু এসব একদম পছন্দ হচ্ছে না। হুটহাট বাসায় মানুষ এনে তুলছো। আর কিসব বলছো তুমি? ঠান্ডা হও। এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট। তুমি গোসল করে এসো, দেখবে রং চলে গেছে। নিশার কথা শুনে রিহান হন হন করে রুমে চলে গেল। তা দেখে রুহি মুখ টিপে হাসলো। এরপর নিশার সাথে আরও কিছুক্ষণ কথা বলে যেতে নিল। তখনই রিহান রুম থেকে হন হন করে বের হয়ে রুহির হাত ধরে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আকস্মিক ঘটনায় রুহি তবদা খেয়ে দাঁড়িয়ে রইল। রিহান তাতে পাত্তা না দিয়ে রুহিকে বলল, এই মেয়ে কি মিশিয়েছে রঙের মধ্যে? রং তো রঙের। কথাটা বলে রিহান আয়নার দিকে তাকিয়ে আবার রঙের বক্সটা টানতে লাগলো। সেদিকে তাকিয়ে রুহি পিক করে হাসলো। এতে রিহানের রাগ বেড়ে গেল। রুহি হাসি থামিয়ে বলল, স্যার আপনি বললে আমি একটা সমাধান দিতে পারি। কি সমাধান? আপনি বসুন, আমি আপনার মাথা থেকে রঙের বাক্সটা ছাড়িয়ে দিচ্ছি। শিওর? রুহি হাসু চোখ মাথা নাড়ালো। রিহান কিছুক্ষণ ভাবলো, ওকে বিশ্বাস করা ঠিক হবে? যদি আরো বেশি কিছু করে ফেলে, করলেও বা কি হবে? আমি নিজেই তো ছাড়াতে পারছি না, এর থেকে ভালো একটা চেষ্টা করুক ভেবে রিহান বিছানায় বসে পড়ল। তখনই রিহানের ফোন বাজতে লাগলো। গ্রামের বাড়ি থেকে রুবেল হোসেন ফোন করেছেন। রিহান ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। এদিকে রুহি রিহানের চুলে কারসাজি করতে লাগলো। পাক্কা 15 মিনিট কথা বলা শেষ করে ফোন রাখলো রিহান। এরপর বলল, সারাতে পেরেছে বক্সটা? রিহানের কথার ফোনে জবাব এলো না। রিহান আরো কয়েকবার রুহিকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। এবার রিহান উঠে দাঁড়িয়ে পুরো রুমে দেখলো রুম পাকা, অর্থাৎ রুহি চলে গেছে। অসভ্য মেয়ে একটা, যাওয়ার সময় বলেও গেল না। বলে রিহান আয়নার সামনে গিয়ে দাঁড়াতে চোখ কপালে উঠল। ওর সামনের চুলগুলো একদম কেটে ফেলছে রুহি। এমন বিশ্রী লাগছে দেখতে, যেন মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল বিদায় চুলের এই অবস্থা। রিহান আর সহ্য করতে না পেরে হুঙ্কার ছেড়ে ডাকলো, রুহি। রুহি কেবলই বের হয়েছে নিশার বাসা থেকে। রিহান ডাকটা শুনে রুহি জোরে দৌড় লাগায়। সন্ধ্যায় তিশা বসে বসে গান গাইছে আর রুহি মুড়ি খাচ্ছে। বেশ অনেকক্ষণ এভাবে চলার পর হুট করেই তিশা বলল, রুহি চল, টিউশনির সময় হয়ে গেছে। টিউশনি কোনটার? আমি তো সবগুলোই পড়িয়েছি আজকে। পড়িয়েছিস? এবার পড়বি চল। বুঝলাম না, কালকে যে স্যারকে বললি আমাদের টিউশনির কথা? হ্যাঁ, তোরা পড়। তুই পড়বি না? না তিশা। কেন? তুই লিখবি কি করে? তবে সেসব তোকে ভাবতে হবে না, তুই যা তো। বলে রুহি বিছানা থেকে উঠে যেতে নিলে পা স্লিপ করে শীতপতাং হয়ে পড়ে গেল। তা দেখে তিশা ধরে এলো। বলল, কিভাবে পড়লি? ঠিক আছিস? পানি ফেলে রাখছে কোন বেয়াদবে রে? আমার মাজা শেষ। বলে রুহি ওঠার চেষ্টা করতে আবার পড়ে গেল। তা দেখে তিশা বলল, একটু আগেই তুই পানি ফেলছিলি আর এর মধ্যে নিজেই পড়ছিস। বলছিলাম মুছে নে, শুনলি না? দেখি ওঠ। তিশা রুহিকে উঠিয়ে বিছানায় বসালো। রুহি মুখ বোতা করে বলল, আমার মাজা ভাঙলে কালকে কত বড় বিনোদন মিস করতাম জানিস? কিসের বিনোদন? দেখতে পারবি। কালকে জলদি ভার্সিটিতে যেতে হবে, বুঝলি? যা এখন। না, তোকে এভাবে রেখে আমি যাব না। আজকে বরং বাসাতেই পড়বো। তুই রেস্ট কর, আমি ওষুধ নিয়ে আসি। বলেই তিশা চলে গেল ওষুধ আনতে। এই সুযোগে তিশার ল্যাপটপটা নিয়ে রুহি কিছু করতে লাগলো। এরপর বিড়বিড় করে বলল, রিহান আপনি ম্যারিড হতে পারেন না। আমার জীবন নরক বানিয়ে আপনি সুখে থাকবেন তা তো আমি হতে দিব না। যে লজ্জা, যন্ত্রণার কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে তার দ্বিগুণ রূপে ফিরিয়ে দিব আপনাকে। শুধু সময়ের অপেক্ষা। পরের দিন রিহান ভার্সিটিতে আসতেই দেখলো অনেক মানুষের ভিড়। কিসের জন্য এত ভিড় তা দেখার জন্য রিহান এগিয়ে গেল বিসি স্যারের রুমের দিকে। বিসি আরেফিন রনির রুমে প্রবেশ করতে রিহান দেখলো মিস মুনকে। আরেফিন রনিকে রিহানকে দেখেই বলে উঠলো, এতক্ষণে আসার সময় হলো তোমার? আর এসব কি শুনছি তোমার নামে? কি শুনলেন স্যার? আর বাহিরে ভিড় কিসের? ব্রুকুসকে জিজ্ঞেস করলো রিহান। উত্তরে আরেফিন রনি বললেন, তুমি নাকি মিস মুনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্য কাউকে বিয়ে করেছ। কথাটা শুনে রিহান যেন একটা ধাক্কা খেলো। বিচলিত কণ্ঠ বলল, আমি মিস মুনকে কবে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি? রিহানের এই প্রশ্নের
জবাবে আরেফিন রনি একটা ভিডিও দৌড়লেন রিহানের সামনে, যেখানে দেখা যাচ্ছে রিহান মিস মুনকে ফুল দিচ্ছেন। এটা দেখে রিহান মনে করলো সেদিন সকালের ঘটনাটা। এরপর বলল, আমি ওনাকে ফুল দিইনি, বরং উনিই আমাকে ফুল দিয়েছিল। আর আমি ম্যারিড নই স্যার। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি এঙ্গেজড, ডিসেম্বরে আমার বিয়ে। কথাটা বলে রিহান মিস মুনের দিকে এগিয়ে এলো। এরপর জিজ্ঞেস করলো, আপনাকে আমি বিয়ের প্রতিশ্রুতি কবে দিয়েছি মিস মুন? সেদিন আমি তোমাকে ফুল দিয়েছিলাম, আর তুমি সেই ফুলটা নিয়েছো। এর মানে তুমি আমাকে এক্সপেক্ট করেছো। আর তাছাড়া তোমার সাথে তো আমার প্রায় কথা হয়। আপনি মিথ্যা বলছেন কেন মিস মুন? আমি মিথ্যা বলিনি রিহান, তুমি আমাকে ঠকিয়েছো। আমি ঠকাইনি। তবে ডাকো সেই মেয়েকে যার সাথে তুমি কমিটেড। আরে এখানে ওকে ডাকার কি আছে? বলে রিহান আরেফিন রনির দিকে তাকালো। আরেফিন রনি রিহানের থেকে চোখ ফিরিয়ে নিল। রিহান একটা দীর্ঘশ্বাস নিয়ে ফোন বের করলো পকেট থেকে। পুরো ঘটনাটা আড়াল থেকে দেখলো রুহি। রিহানের অবস্থা দেখে রুহি হেসে বলল, আপনি তবে ম্যারিড নন? যাক, এতে আমার কাজ সহজ হলো। এবার আপনার গলায় মিস মুনের মতো একজন বয়স্ক মহিলাকে ঝুলিয়ে দিলেই আমার কাজ শেষ। সেদিন আমার বয়স ছোট ছিল বলে আমাকে ওভাবে ছুড়ে ফেলে এসেছিলেন। একবারও ভাবেননি এর পরিণাম কি হবে আমার সাথে। আজ আমিও ভাববো না, মিস মুনি হবে আপনার প্রাণের বউ। বলেই রুহির সামনে তাকালো, দেখলো নিশা আসছে। তা দেখে রুহি বিড়বিড় করে বলল, সরি নিশা আপু, এই জীবনে তোমার ভালোবাসা রিহান স্যার তোমার হবে না। বলেই রুহি এক হাসি দিয়ে সরে গেল। চলবে তো। নিশা বিশের রুমে প্রবেশ করতে আরেফিন রনি চমকে উঠলেন। উত্তেজিত হয়ে বললেন, নিশা তুমি? বাবা তুমি? আরেফিন রনি আর নিশা মুখোমুখি। ঠিক এই সময়ে রিহান বিরক্ত হয়ে বলল, এখানে কি সার্কাস হচ্ছে? আর নিশা, তুমি এমন বিহেভিয়ার কেন করছো? কথাগুলো শুনে নিশা উত্তরে বলল, বাবা আমাকে বলেছিল সে কালকে রাতের ফ্লাইটে সিঙ্গাপুর যাবে, অথচ এখন বাবা এখানে। আবার সকাল থেকে আমার ফোনও ধরছে না। তো এসবের মানে কি? উত্তর, আরেফিন রনি বললেন, আমি ফ্লাইট মিস করেছি আর ফোন বাসায় ফেলে এসেছি মা। এবার নিশা চোখ পাকিয়ে তাকালো আরেফিন রনির দিকে। ঠিক সেই সময় মিস মুন বললেন, তুমি তবে রিহানের হবু বউ? জি, আপনি? আমি মন। রিহান আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। হোয়াট? নিশা অবাক হয়ে তাকালো রিহানের দিকে। রিহান নর্মাল ভাবেই নিশার দিকে তাকিয়ে আছে। তা দেখে নিশা রিহানের সামনে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, উনি যা বলছে তা কি সত্য? রিহান উত্তর করলো না। তখন আরেফিন রনি সেই ভিডিওটা ধরলো নিশার সামনে। ভিডিওটা দেখে নিশা শক খেলো। রিহানকে উদ্দেশ্য করে বলল, চিটার, তুমি আমাকে চিট করলে রিহান? কেন? তোমার এই বয়স্ক মহিলাকে এত পছন্দ হলো? রিহান উত্তর করলো না কথাগুলো। তা দেখে নিশা আবারও বলল, রিহান আমার কথার উত্তর দাও। আমার সাথে তুমি এমনটা ঠিক কেন করলে? রিহান এবারও চুপ। ওর দৃষ্টি স্থির ফ্লোরের দিকে। বেশ অনেকক্ষণ চুপ করে থাকার পর রিহান হেঁটে হেঁটে দরজার কাছে গিয়ে পর্দা সরিয়ে রুহির হাত ধরে টান দিতে রুহি এসে রিহানের বুকের সাথে বাড়ি খেল। আচমকি ঘটনায় সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল রুহির দিকে। রুহি নিজেও একটা অপ্রস্তুতকর পরিস্থিতিতে পড়ে গেছে। বুঝতে পেরে মেকি হেসে রিহানের দিকে তাকাতেই রিহান চোখ টিপ দিল রুহিকে। এরপর বলতে শুরু করলো, তো এতক্ষণ অনেকে অনেক কথা আমাকে শুনিয়েছে। আমার চরিত্র নিয়েও বেশ কথাবার্তা বলা হয়েছে। জানতে চাওয়া হয়েছে আমি কেন ডাবল টাইমিং করেছি, তাই না? বলেই রিহান রুহির দিকে তাকালো। এরপর রুহিকে বলল, মিস রুহি, আপনার ব্যাগটা একটু দিন প্লিজ। রুহি দিল। রিহান রুহির ব্যাগ থেকে একটা খাতা বের করলো। এরপর সেটা আরেফিন রনির সামনে রেখে বলল, স্যার দেখুন তো খাতার পাতায় কোনো লেখার ছাপ পাওয়া যায় কিনা। আরেফিন রনি বেশ মনোযোগ দিয়ে দেখলেন। এরপর বললেন, হ্যাঁ। এবার রিহান বলল, আমি জানি কোনো ছাত্রীকে লাভ লেটার দিয়েছিলাম স্যার। ওই লেটারটা একটু বের করে মিলিয়ে দেখুন তো, এই যে ওই কাগজের আর এই খাতার কাগজ কি এক কিনা। হ্যাঁ, খাতায় যে লেখা ছাপ সেটাও মিলাবেন। আরেফিন রনি রিহানের কথা মতো কাজ শুরু করে রুহির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো। তা দেখে রিহান মিস মুনকে জিজ্ঞেস করলো, মিস মুন, আপনাকে আমি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি? মিস মুন মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। তা দেখে রিহান ওর ফোনটা বের করে একটা ভিডিও ধরলো সবার সামনে। এরপর বলল, এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মিস মুন আর রুহি একসাথে ভার্সিটির সামনে ক্যাফেতে বসে আছেন এবং তাদের কিছু কথোপকথন আমরা একটু শুনি। ওয়েট।
বলে রিহান ভিডিওটা ওপেন করলো, যেখানে রুহির সাথে মিস মুনের সম্পূর্ণ কথা শোনা যাচ্ছে। সব শুনে এমন আরফিন রনির রাগে বোম হয়ে রুহির সামনে গিয়ে বললেন, তুমি একজন টপার স্টুডেন্ট, পড়াশোনায় এত ভালো হয়েও তোমার চরিত্র এত খারাপ কেন? তুমি কি জানো একজন প্রফেসরের সাথে এমন অনৈতিক কাজের জন্য আমি তোমাকে বহিষ্কার করতে পারি? কথাগুলি রুহি নিচের দিক তাকিয়ে শুনল। তা দেখে আরফিন রনি আবারও বললেন, রিহান আমার ছেলের মতো, আমার মেয়ের সাথে সামনের মাসেই ওর বিয়ে হওয়ার কথা, আর তুমি কিনা রিহানের নামেই এমন বাজে অ্যালিগেশন আনলে, আমি তোমাকে আমার ভার্সিটিতে রাখবো না। বলে আরফিন রনি নিচে গিয়ে বসে ফানি খেতে লাগলেন। এই সুযোগে মিস মুন চলে গেলেন। নিশাও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে চলে গেল। রুহি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। তা খেয়াল করে রিহান আরফিন রনির উদ্দেশ্যে বলল, স্যার রুহিকে একটা সুযোগ দিন, হয়তো কোনো কুবাসনা থেকে ও এমনটা করেছে। আশা করছি আজকের পর কোনো শিক্ষকের সাথে এমন আচরণ করবে না। রিহানের কথা শুনে আরফিন রনি বললেন, ঠিক আছে, আমি রুহিকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো রুহি, এটাই তোমার শেষ সুযোগ, এবার আসতে পারো। বলে আরফিন রনি চোখ থেকে চশমাটা খুলে রাখলেন, আর রুহি হনহন করে বের হয়ে গেল ভার্সিটি থেকে। 25 দিন পর। এই কয়েকদিনে একবারও ভার্সিটি যায়নি রুহি। তিশার হাজারো জোর করার পরেও রুহি ভার্সিটি যায়নি। তাই আজ তিশা রুহিকে না ডেকে একাই ভার্সিটিতে চলে গেছে। রুহি ঘুম থেকে উঠে দেখে তিশা ভার্সিটি চলে গেছে। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে নেয়। এরপর ল্যাপটপ নিয়ে বসেন। তখনই তিশার কল আসে রুহির ফোনে। রুহি ফোন রিসিভ করতেই তিশা বলে, আমি নোটগুলো ভুলে বাসায় রেখে এসেছি রুহি, একটু নিয়ে আসবি? আমি পারবো না, প্লিজ রুহি। তিশার রিকোয়েস্টে রাজি হলো রুহি। রেডি হয়ে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে পা রাখতেই রুহি দেখলো নিশা হনহন করে বেরিয়ে যাচ্ছে। রুহি এবার ভার্সিটির ভেতরে চোখ রাখতে রিহানকে দেখলো একটু দূরে দাঁড়িয়ে আছে। রিহানকে দেখে রুহি চোখ ফিরিয়ে নিলেও রিহান তাকিয়ে আছে রুহির দিকে। রুহি তা বুঝতে পেরে দ্রুত রিহানকে পাশ কাটিয়ে চলে গেল। রুহির যাওয়ার দিকে তাকিয়ে রিহান ভাবলো, ও আমাকে ইগনোর করলো, কিন্তু কেন? সেদিনের পর ক্লাসেও আমি রুহিকে দেখিনি, আর আজকে ওকে দেখে তো মনে হচ্ছে না ক্লাস করতে এসেছে। তবে কথাটা বলে রিহান ক্লাসে যাওয়ার জন্য পা বাড়াতে মার্বেলের উপর পা দিয়ে স্লিপ করতে নিল। সময় মতো নাদিম এসে ধরায় রিহান পড়ল না। নাদিম অবাক হয়ে বলল, এখানে মার্বেল কোথা থেকে এলো? উত্তরে রিহান বিড়বিড় করে কিছু বলল। তা ঠিকভাবে শুনতে না পেরে জিজ্ঞেস করলে নাদিম, কিছু বললি? উত্তরে রিহান বলল, কিছু না, ক্লাস আছে, আমি গেলাম। রাতে রুহি সবেমাত্র রুমে এলো ঘুমানোর জন্য। তা দেখে তিশা বলল, তোর কি কিছু হয়েছে রুহি? না তো, কেন? কেমন জানি চুপচাপ হয়ে গেছিস, আবার ক্লাসও করছিস না? এমনিতে নতুন একটা টিউশনি ধরেছি সকালে, তাই ক্লাসে যাওয়া হচ্ছে না। বলে রুহি নিজের চুলে চিরুনি করতে লাগলো। তখনই তিশার চোখে রুহির ঘাড়ে কালশিটের দাগগুলো পড়লো। তিশা জিজ্ঞেস করলো, এগুলো কিসের দাগ রুহি? তিশার প্রশ্ন দ্রুত চুল দিয়ে ঘাড় ডেকে ফেললো রুহি। এরপর বলল, কিছু না, তুই ঘুমাতো, আমার পড়া আছে, আমি পাশের রুমে যাচ্ছি পড়তে। বলেই রুহি দ্রুত বই খাতা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পাশের রুমে এসে দরজা লক করে দিল রুহি। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো গাড়ির এক পাশে এনে তাকালো আয়নার দিকে। রুহির অজান্তেই চোখ থেকে গড়িয়ে পড়লো নোনা জল। রুহি মনে করলো 15-25 দিন আগের ঘটনা। সেদিন রাগে রুহির হুঁশ ছিল না, তাই নিজেকে নিজে আঘাত করে ফেলে। ও তারই দাগ কালশিটে হয়ে গেছে ঘাড়ে পিঠে। রুহি আয়নার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডক্টর রিহান খান, আপনার দেওয়া দ্বিতীয় অপমানটা আমার জেদ বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। এবার আপনি প্রস্তুত থাকুন নিজের জীবনের সব থেকে বড় বিপর্যয়ের জন্য। আমি নিজেকে শেষ করে হলেও আপনাকে ধ্বংস করব, এটা রুহির ওয়াদা নিজের কাছে। বলে ড্রেসিং টেবিলের উপর সবকিছু ছুঁড়ে ফেললো নিচে। এরপরও নিজেও নিচে বসে হাঁটুতে মুখ গুজল। বিড়বিড় করে বলল, আমার এতদিনের পরিকল্পনা নষ্ট করেছেন তো কি হয়েছে? এবার যা হবে তা আরো ভয়ানক হবে। বলুই রুহি ফোনে নিশার নাম্বারে ডায়াল করলো। দেখলো নিশার নাম্বার ব্যস্ত দেখাচ্ছে। এবার রুহি বিরক্ত হয়ে তুর্যকে কল করলো। অদ্ভুতভাবে তুর্যের নাম্বারও এই মুহূর্তে ব্যস্ত দেখাচ্ছে। হঠাৎ একসাথে দুজনের নাম্বার ব্যস্ত থাকার কারণ কি? কথাটা ভেবে রুহি স্কুটির চাবি নিয়ে বাসা থেকে বের হলো। রুহি পার্কিং থেকে স্কুটি নিয়ে বের হতে রাস্তার অপর পাশে রিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো।
রিহানকে দেখে রুহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, স্যার আপনি? রাস্তার ওপর পাশ থেকে উত্তরে রিহান বলল, তোমার বয়ফ্রেন্ড কোথায়? তাকে ডাকো। বয়ফ্রেন্ডের নাম শুনতেই রুহি এক দৌড়ে রাস্তার উপর পাশে ছুটে গিয়ে বলল, আমার বয়ফ্রেন্ড মানে? কিসব বলতেছেন স্যার? রুহির পাল্টা প্রশ্ন শুনে দাঁতের দাঁত চেপে রিহান বলল, তুর্যকে ফোন করো, কোথায়ও জিজ্ঞেস করো। আমি বুঝি না এই ছেলেকে তুমি বয়ফ্রেন্ড বানালে কি করে? ওকে দেখলে নেশাখরের মতো লাগে। কথাগুলো এক নাগারে বলে রুহির দিকে তাকালো রিহান। রুহি এক দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে আছে। রিহানের কথা শেষ হতেই রুহি বলল, তুর্য আমার বয়ফ্রেন্ড না, আমার বয়ফ্রেন্ড দেশের বাহিরে থাকে। তুর্য আমার শুধু একজন ভালো বন্ধু। জানা আছে ভালো বন্ধুর মানে। এখন তাড়াতাড়ি ফোন করো তুর্যকে। কেন? ও 7 দিন আগে আমার থেকে একটা বই নিয়েছিল, আজ সেটা দেওয়ার কথা, অথচ আজকে সারাদিনেও আমার ফোন ধরেনি, ভার্সিটিও আসেনি। তাই ওকে কল করো। পারবো না, আপনার দরকার আপনি ফোন করে নিন, আমি গেলাম। বলেই রুহি স্কুটিতে উঠলো। রিহান গিয়ে রুহির সামনে দাঁড়ালো, বলে, এই মেয়ে, কথা কানে যায় না? ফোন করো ওকে, আমার বইটা দরকার। কালকে ভার্সিটি আসার সময় ওকে বইটা আনতে বলতে হবে। তবে রিকোয়েস্ট করুন, তাহলে বলবো। হোয়াট? তোমার মতো এক সুনুফুটির কাছে আমাকে রিকোয়েস্ট করতে হবে? ওকে না করলেন আমি যাবো, শুনুন। বলেই রুহি স্কুটি স্টার্ট দিল। রুহি তুর্যকে ফোন করে জিজ্ঞেস করো ও কোথায়। আচ্ছা স্যার। বলে রুহি রিহানের হাতে হেলমেট ধরিয়ে দিয়ে বলল, বসুন পিছনে, আমি তুর্যের বাসায় যাচ্ছি ওকে ফোনে না পেয়ে। আমি পিছনে বসবো? অসম্ভব, তুমি পিছনে আসো। না, আমার স্কুটি আমি সামনে বসবো, আপনি বসলে বসুন, না হলে আমি গেলাম। রুহির কথা শুনে মুখে বোতা করে ফেললো রিহান। এরপর হেলমেট পরে নিয়ে বসলো স্কুটির পিছনে। 30 মিনিট পর রুহির স্কুটি এসে থামলো তুর্যর বাড়ির সামনে। স্কুটি থেকে নেমে আগে হন করে গিয়ে দরজার কাছে এগিয়ে গেল রিহান। সেদিকে তাকিয়ে রুহি বিড়বিড় করে রিহানের গোষ্ঠী উদ্ধার করলো। এরপর রিহানের পিছু পিছু গিয়ে রিহানের মুখ চেপে ধরলো পিছন থেকে। আচমকি কাণ্ডে রিহান নিজে সেলফ ডিফেন্সের জন্য হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। তা দেখে রুহি বলল, স্যার এমন করিয়েন না তো, একটু শান্ত থাকেন। বলে রুহি রিহানের মুখ ছেড়ে দিল। রিহান অগ্নিদৃষ্টিতে তাকালো রুহির দিকে। এরপর বলল, এই মেয়ে, তুমি কি চাচ্ছ? আমাকে মেরে ফেলতে? আমার সাথে তোমার শত্রুতা কিসের? সেসব বলার সময় নেই তার। আপনি নিজের হাসি কন্ট্রোল করুন, এখনই হাসি দিলে সর্বনাশ হয়ে যেত। মানে কি? এই মেয়ে, তুমি কি পাগল? হাত চলুন। বলে রুহি রিহানকে নিয়ে তুর্যের বাসার পিছনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে ওদের নাকি বিকট এক গন্ধ এসে লাগলো। রুহি ওড়না দিয়ে নিজের নাক চেপে ধরে রেখে বলল, স্যার আপনার শরীর থেকে ইঁদুর মরা গন্ধ আসতেছে। হোয়াট? রিহান ফ্লোরের ফ্ল্যাশ জ্বালিয়ে ডানে বামে তাকিয়ে দেখলো ওদের থেকে একটু দূরে একটা ইঁদুর মরে পড়ে আছে। এই মেয়ে, ওই দিকে দেখো। কি? বলতে রুহি রিহানের দিকে তাকাতে ফার্স্ট স্লিপ করে সিট পতাং হয়ে পড়ে গেল। তা দেখে রিহান হতভম্ব হয়ে গেল। বলল, একটা মানুষ এতটা চটপট করে কেমনে? স্যার চুপ, কারো কথার আওয়াজ শোনা যাচ্ছে। কার? রিহান চুপ করে শোনার চেষ্টা করলো। এরপর রুহিকে বলল, নিশার আওয়াজ না? রুহি হাঁ সূচক মাথা নাড়ালো। এরপর বলল, আমাকে তুলুন। রিহান রুহিকে উঠিয়ে পিছনের দরজা দিয়ে বাসার ভেতরে ঢুকলো। এরপর পা চেপে চেপে তুর্যের বেডরুমের সামনে দাঁড়িয়ে রুহি বলল, স্যার এই রুম থেকেই আওয়াজ আসছে। এখানে নিশা কি করছে? হয়তো ভাইয়ের বাসায় বেড়াতে আসছে। ভাই? তুর্য নিশার ভাই না, তুর্য নিশা ফুফাতো ভাই তো। আরে না, তুর্য নিশার কাজিন। ভাই হলে আমি জানতাম। তুর্যের সাথে নিশার কোনো সম্পর্কই নেই। এসব আপনি কি বলছেন স্যার? তুর্য আমাকে বলেছিল নিশার খালাতো বোন, আর মাহিরা নিশার বড় বোনের মেয়ে। আমি ঠিকই বলছি। আজ থেকে কয়েকদিন আগে নিশা মাহিরার জন্য টিচার খুঁজছিল, তখন ও একটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে। আমার জানা মতে সেই প্রতিষ্ঠানের সাথে তুর্যর কোনো সম্পর্ক আছে হয়তো। রিহানের কথাটা শুনে রুহি থম মেরে গেল। তা দেখে রিহান জিজ্ঞেস করলো, তুর্যর বেডরুম থেকে নিশার বয়স কিভাবে আসছে? বাস খেয়েছেন স্যার? মানে? উকি দিন একটু দরজার পাকা দিয়ে। আমি এসব করবো না, এগুলো ব্যাড ম্যানার্স। আরে রাখুন ব্যাড ম্যানার্স, জলদি দেখুন। রুহি জোড়াজুড়িতে রিহান দরজার আড়াল থেকে ভেতরে দেখার চেষ্টা করলো। দেখলো নিশার কোলের উপর মাথা রেখে শুয়ে আছে তুর্য। দেখে প্রেমিক যুগলই লাগছে। রিহান এই দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নিল। রিহানের অবস্থা বুঝতে পেরে রুহি বলল, চলুন স্যার, যাওয়া যাক, ওদের ডিস্টার্ব করে লাভ নেই।
রুহির কথা শুনে রিহান হনহন করে বেরিয়ে এলো বাসাটা থেকে। রুহি স্মিথ হাসলো পিছনে দাঁড়িয়ে। রাত বাড়ছে, শীতের তীব্রতাও বাড়ছে, চারিদিকে ঘন কুয়াশায় আবৃত। শীতের ঠান্ডা বাসায় শরীর হিম হয়ে আসছে। ঠিক এমন সময় রাস্তার মাঝখানে দিয়ে হেঁটে চলেছে রিহান। রিহানের পিছিয়ে পিছিয়ে স্কুটি করে রুহি আসছে। রিহান হাঁটতে হাঁটতে রোড লাইনের নিচে দাঁড়ালো। এরপর বললো, এভাবে আমার পিছু পিছু না এসে বাসায় চলে যাও। রিহানের কথা শুনে রুহি স্কুটিটা রেখে রিহানের সামনে এসে দাঁড়ালো। এরপর রিহানের উদ্দেশ্য বলল, আপনি রাগ করে আছেন? না, আফসোস করছি। কিসের আফসোস? তোমাকে সেসব বলবো কেন? নাই বলতে পারেন, আমি তো জোর করতে পারি না। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি এখনো বিয়ে করেননি কেন? পরিবারের জন্য। আমার বাবা যেদিন আমার সাথে সব দূরত্ব মিটিয়ে আবার আগের মতো হবেন, সেদিন আমি বিয়ে করব। এই জন্য এখনো বিয়ে করিনি। নিশা আপুর সাথে আপনার কত বছরের প্রেম? 7 বছর। এর মধ্যে বহুবার নিশা বিয়ের জন্য আমাকে ফোর্স করেছে, কিন্তু এই একটা কারণেই আমি নিরুপায়। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস নিল রিহান। রুহিতা খেয়াল করে বলল, স্যার চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিন। আমি একাই চলে যাব। বাসায় গিয়ে নিশা আপুর মুখোমুখি হতে হবে ভেবে ভয় পাচ্ছেন? নিশা আর আমি এক বাসায় থাকি না রুহি। আমি থাকি ধানমন্ডি আর নিশা থাকে গুলশান, তাই এই প্রশ্নটা অর্থহীন। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমি নিশার বাসায় যেতাম সময় কাটানোর জন্য, তবে সেটা মাসে 2 থেকে 3 বারের বেশি না। ও বলেই রুহি স্কুটি নিয়ে চলে গেল। হুট করে রুহির এভাবে চলে যাওয়াটা অবাক করলো রিহানকে, তবুও কিছু বলল না। 7 দিন পর আজ রুহির একটা এক্সট্রা এক্সাম আছে, তাইও ভার্সিটি এসেছে। ওই দিনের পর রুহির সাথে রিহানের কোনো যোগাযোগ হয়নি। রুহি ভার্সিটি আসলে রিহানের ক্লাস করেনি। রুহি এক্সাম দিয়ে বের হতে তুর্যর সাথে দেখা হলো। রুহি তুর্যর হাত ধরে সাইডে নিয়ে এসে জিজ্ঞেস করলো, নিশার সাথে তোর সম্পর্কটা কি তুর্য? রুহির এমন প্রশ্নে ঘাবড়ে গেল তুর্য। আমতা আমতা করে বলল, বলবো, তবে তুই প্রমিস কর কাউকে বলবি না। আমাকে তুই চিনিস তুর্য, তাই আমার মনে হয় না প্রমিসের দরকার আছে। তুই বল। আমি আর নিশা 8 মাস আগে বিয়ে করেছি। কি? কিন্তু আমি একজন সিক্রেট সিআইডি অফিসার। একটা কেসের সমাধানে জন্য স্টুডেন্টের ছদ্মবেশে এখানে আছি। আর নিশা আর আমি একই সেক্টরে জব করি, সেখান থেকেই আমাদের সম্পর্কে এমন বিয়ে। তুর্যের কথা শুনে রুহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোরা বিয়ে করেছিস, কাউকে জানাসনি কেন? নিশার বাবার জন্য, তিনি নাকি ঝামেলা করবেন, তাই নিশা এখনই সবটা জানাতে না করেছে। 3 মাস পর আমরা সবাইকে সবটা জানাবো। কথাগুলো বলে তুর্য ফোন কানে নিয়ে চলে গেল। রুহি তবদা খেয়ে ওখানে দাঁড়িয়ে রইল। তখনই কতগুলো স্টুডেন্টকে বলতে শুনলো, রিহান স্যার নাকি অসুস্থ। শুনলাম। কি হয়েছে ওনার? আমি জানি না দোস্ত, তবে মনে হয় স্যারের ডেঙ্গু হয়েছে। বিসি স্যারকে এমনটাই বলতে শুনলাম। কথাগুলো বলতে বলতে মেয়েগুলো রুহিকে পাশ কাটিয়ে চলে গেল। সময়টা সন্ধ্যা 7টা। জ্বরের ঘরে শুয়ে আছে রিহান। বিগত কয়েকদিনে রিহানের শরীরের অবস্থা উন্নতি হয়নি বলেই চলে। ব্যাপারটা নিয়ে অবশ্য তেমন ভাবেও নি রিহান। কি দরকার এত ভেবে? কেই বা ওর আছে যার জন্য ওকে বাঁচতে হবে? কথাটা গত কয়েকদিন ধরেই ভাবছে রিহান। আজও শুয়ে শুয়ে এই কথাই ভাবছিল। ঠিক এমন সময় বেল বেজে উঠল। রিহান উঠে দরজার কাছে এগোতে শুনল দরজার বাহির থেকে রুহি বলছে, স্যার বেঁচে আছেন? ও স্যার। স্যার? রিহান এক দীর্ঘশ্বাস ছাড়ল রুহির কথাটা শুনে। এরপর দরজা খুলে দিতেই রুহি হনহন করে ভেতরে ঢুকে পড়ল। রিহান দরজা লক করে রুহির সামনে এসে দাঁড়াতেই রুহি বিছানার উপর হাত দেওয়ার চেষ্টা করলো, কিন্তু রিহান উচ্চতায় রুহি বেশ লম্বা হওয়ায় পারল না। তা দেখে রিহান জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? আপনি মরে গেলে আমার কি হতো স্যার? কথাটা বলেই রুহি রিহানের দিকে তাকালো। রিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তো কাউকে বলিনি আমি অসুস্থ। তুমি জানলে কিভাবে? জেনেছি কোনোভাবে। খেয়েছেন স্যার? না। বসো, আমি তোমাকে কফি এনে দেই। এখন কফি খাবো না। স্যার, আপনার বেডরুম কোন দিকে? কেন বলুন না। সামনে গিয়ে বাম দিকে। আচ্ছা। রুহি এক ছুটে চলে গেল। রিহান সেদিকে তাকিয়ে আরো একটা দীর্ঘশ্বাস নিল। তখনই রিহানের ফালতু টিয়া পাখিটা এসে রিহানের কাঁধে বসলো। রিহান ওকে জিজ্ঞেস করলো, কি অবস্থা? নতুন মানুষ। নতুন মানুষ? টিয়া পাখির কথাটা শুনে রিহান বলল, নতুন মানুষ। কথাটা বলে রিহান টিয়া পাখিকে আদর করে দিতে লাগলো। তখনই রুহির চিৎকার কানে এলো রিহানের। ও দ্রুত পায়ে রুমে গেল। দেখলো 3টা কম্বল সহ রুহি চিৎপতাং হয়ে নিচে পড়ে গেছে। রুহির এই অবস্থা দেখে রিহান দাঁত কটমট করে বলল, এই মেয়ে, এসব কি করছো? রুমটা ঠিক করছি স্যার, আর বিসি স্যার আপনার জন্য কিছু ওষুধ পাঠিয়েছে, সেগুলো দিতে এসেছি। ও বলে রিহান
কাছে বসলো। রুহি পুরো রুমটা গুছিয়ে রিহানকে বলল, বিসি স্যার বলেছিল আপনার ডেঙ্গু হয়েছে, অথচ আপনি তো ফিটফাট আছেন। মানে কি? না কিছু না বলেই রুহি রিহানের সামনে বসলো। এরপর ব্যাগ থেকে একে একে ওষুধগুলো বের করতে করতে বলল, স্যার এগুলো খেয়ে ঘুমিয়ে যান, দেখবেন সকালের মধ্যে দৌড়াতে পারবেন। লাগবে না, এগুলো তুমি নিয়ে যাও। আর আমি সুস্থই আছি। আমার মধ্যে জাস্ট ডেঙ্গুর কিছু লক্ষণ দেখা গিয়েছে, কিন্তু টেস্টে ডেঙ্গু পজিটিভ আসেনি, তাই এসবের দরকার নেই বলে রিহান বিছানায় গিয়ে বসলো। তা দেখে রুহি মনে মনে ভাবলো, আপনি যে ঠিক কতটা সুস্থ আছেন তা তো আমি দেখতেই পাচ্ছি। ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছেন না। আমি আসার আগে আপনার ডক্টরের সাথে কথা বলে এসেছি, আপনাকে সুস্থ করে তুলবই আমি তো আপনার শত্রুকে এত সহজে মরতে দিতে পারি না। কথাগুলো ভেবে রুহি রিহানকে বলল, স্যার আপনার পরবর্তী চেক আপ কবে? 3 দিন পর। কেন? এমনি বলে রুহি রিহানকে একটা ওষুধ খাওয়ালো। তা দেখে রিহান জিজ্ঞেস করলো, কিসের ওষুধ এটা? জ্বরের ওষুধ। ভয় নেই, আপনার প্রেমিকের মতো তিল বনে তাল করব না। শাট আপ, নিজের লিমিটের মধ্যে থাকো বলে রিহান শুয়ে পড়লো। রুহি রিহানের দিকে তাকিয়ে স্মিথ হাসলো। রাত 10:50 বাজে। রিহানের ঘুম ভাঙলো সবে মাত্র। রিহান আড়মোড়া ভেঙে উঠে বসে পড়লো। ওষুধটা খেয়ে ঘুমানোর ফলে জ্বরটা কমেছে, শরীরের ব্যথাও কিছুটা কম, শরীরে আগের তুলনায় একটু ভালো লাগছে এখন। রিহান উঠে দাঁড়াতে নাকে আচারের তীব্র গন্ধ এসে লাগলো। কে এত রাতে আচার বানাচ্ছে? কথাটা মাথায় আসতে রিহানের রুহির কথা মনে পড়লো। রুহি কি তবে যায়নি? কথাটা ভেবে রিহান দ্রুত পায়ে কিচেনের দিকে গেল। দেখলো রুহি ওলা কোমরে বেঁধে কিছু রান্না করছে। রুহিকে দেখতে পাক্কা গিন্নির মতো লাগছে। রিহান কিছুক্ষণ রুহির কাজকর্ম লক্ষ্য করলো, এরপর গিয়ে জিজ্ঞেস করলো, করছো কি তুমি? স্যার উঠে পড়েছেন? আমার প্রশ্ন উত্তর এটা না। আমি রান্না করছি স্যার। আপনি কয়েকদিন বাইরে থেকে আনা খাবার খেয়েছেন, যা এই অসুস্থ শরীরে আপনার জন্য বিষের মতো, তাই আমি রান্না করলাম। আমাকে নিয়ে এত ভাবতে কে বলেছে তোমাকে? আর বাসায় যাওনি কেন এখন? কত রাত হয়ে গেছে। যাবো এখন বলেই রুহি হাত ধুয়ে কিচেন থেকে বের হলো। এরপর টেবিলে খাবারগুলো সাজিয়ে রেখে বলল, সব রেডি, আপনি খেয়ে নিন, আমি যাচ্ছি বলে রুহি চলে যেতে নিলে রিহান বাধা দিয়ে বলল, ওয়েট। কি হয়েছে স্যার? রাত 11টার বেশি বাজে, তুমি এখন একা যাবে? আমি তো একাই স্যার। আমাকে তো একাই যেতে হবে। না মানে দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি বলেই রিহান রুমে গেল ফোন নেওয়ার জন্য। এই সুযোগে রুহি আচারের ডিব্বাটা খুলে আচার খেতে লাগলো। 5 মিনিট পর রুহি আচার খাচ্ছে আর রিহান কোনো রকমে মাথা তুলে বসে আছে। তখনই বেল বেজে উঠল। রুহি গিয়ে দরজা খুলতে নাদিমকে দেখলো। নাদিম রুহির দিকে তাকিয়ে হালকা হেসে ভেতরে ঢুকলো। নাদিমের পিছু পিছু রুহিও গেল। নাদিমকে দেখে রিহান বলল, এসে গেছিস তবে? শোন, রুহিকে বাসায় পৌঁছে দিয়ে আয় বলেই রিহান রুমে চলে গেল। নাদিম রুহিকে উদ্দেশ্য করে বলল, চলো। রুহি নাদিমের সাথে চলে গেল। পরের দিন সকাল 7টা। রুহি পড়ার টেবিলের উপর ঘুমিয়ে আছে। ঠিক এমন সময় দরজায় কেউ খুব জোরে নক করছে। শব্দে তিশার ঘুম ভাঙল। ও উঠে গিয়ে দরজা খুলতে পুলিশ অফিসার রিবাব তিশাকে জিজ্ঞেস করলো, মিস রুহি আছেন? কিন্তু কি হয়েছে অফিসার? বলছি আগে ওনাকে ডাকুন। আচ্ছা বলে রুহিকে ডেকে আনলো তিশা। রুহিকে আসতে দেখে রিবাব বলল, আপনার নামে মার্ডার কেস করা হয়েছে মিস রুহি, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কি? কাকে মারলাম আমি? অবাক হয়ে জিজ্ঞেস করলো রুহি। উত্তরে রিবাব বলল, ডাক্তার রিহান খানকে মার্ডার করার চেষ্টা করেছেন আপনি, আর তার জন্যই আপনাকে আমরা অ্যারেস্ট করছি, চলুন। কথাগুলো বলেই রিবাব ইশারা করলো এক মহিলা পুলিশকে। সে গিয়ে রুহির হাতে হাত কড়া পরিয়ে দিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই রুহিকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল অফিসার রিবাব। সকাল 9টা। ডক্টর চেক আপ শেষ করে বের হলেন রিহানের কেবিন থেকে। এরপরে কেবিনে প্রবেশ করলো নাদিম। নাদিমকে দেখে রিহান জিজ্ঞেস করলো, তুই রাতে আবার আমার বাসায় এসেছিলি? না। তাহলে আমাকে হসপিটালে আনলো কে? আমি আনিনি, নিশা তোকে হসপিটালে এনেছে। কি? ডাক তুই নিশাকে। ওকে বলে নাদিম বের হয়ে গেল কেবিন থেকে। 5 মিনিটের মাথায় কেবিনে এলো নিশা। রিহানের পাশে বসে বলতে লাগলো, এখন কেমন আছো রিহান? ভাগ্যিস আমি কাল রাতে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। যদি আমি কালকে না যেতাম তবে কি হতো ভাবতেই আমার ভয় করছে। কেন এসেছিলে? রিহানের এমন প্রশ্ন শুনে থতমত খেল নিশা। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, আমি তো সরি বলেছি রিহান, দেখো মানুষ মাত্রই ভুল করে, আর তাছাড়া আমি এখনো তোমাকে। থামো তো,
এসব ঢঙের কথা ভালো লাগছে না। আমি না করেছিলাম তো আমার সাথে যোগাযোগ না করতে, তাও কেন যোগাযোগ করছো? হ্যাঁ, করেছি যোগাযোগ, কারণ আমি তোমার কেয়ার করি রিহান। আমি সিসিটিভি ফুটেজে দেখে তোমার মার্ডার কেউ পুলিশে দিয়েছি। হোয়াট? কিসের মার্ডার? তুমি এভাবে অসুস্থ হয়েছে এমনি নাকি? কাল রাতে তোমার বাসায় রুহি এসেছিল আর ওই কিছু করেছে যার জন্য তুমি এমন জ্ঞান হারিয়ে পড়েছিল। ও, তো তুমি এসব জানলে কিভাবে? আমি সিসিটিভি ফুটেজ চেক করে জেনেছি। আর তাছাড়া মেয়েটা যাওয়ার সময় হাতে করে একটা ডিব্বাও নিয়ে গেছে। হয়তো ওতে করেই কিছু এনেছিল তোমাকে খাওয়াবে বলে। কথাগুলো বলে রিহানের উপর মাথায় হাত রাখলো নিশা। সকাল 10টা। রুহিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে। রুহির চোখ মুখ দেখে বোঝার উপায় নেই ওর বর্তমান মনের অবস্থা। অফিসার রিবাব রুহিকে দেখে বলল, তোমার পক্ষের কোনো উকিল নেই? আর কেস যে করেছে তিনি বেশ বড় উকিল ধরেছেন। যদি সত্যিটা প্রমাণ না হয় তাহলে তোমার বেশ কয়েক বছরের জেল হতে পারে। অফিসার রিবাবের কথা শুনে রুহি ক্রোধ হেসে বলল, আমি আপনাকে সব সত্যিটা বলেছি অফিসার, আর ডিব্বাটা কিসের ছিল সেটাও বলেছি। তারপরেও যদি আপনি আমাকে সাহায্য না করেন তবে আমার আর কিছু বলার নেই। আমি কিভাবে সাহায্য করব? আমার যতটুকু প্রমাণ জোগাড় করার আমি তা করেছি, কিন্তু সেগুলোর কোনটাই জোরালো নয়। বাহ, তাহলে তো ভালোই। ডক্টর রিহান খানের জন্যই আমাকে আরো একবার বিনা দোষের জাহান্নাম যন্ত্রণা ভোগ করতে হবে। শেষের কথাগুলো বিড়বিড় করে বলল রুহি, যা রিবাবের কানে গেল না। এর মধ্যে কোর্টের ভিতর গিয়ে যাওয়া হলো রুহিকে। জজ এসে বসলেন নিজ আসনে। শুরু হলো আদালতের কার্যক্রম। আদালতের হাফ টাইমের ব্রেকে রুহি একটা বেঞ্চের উপর চুপচাপ বসে আছে। এর পাশে রিবাব চা খাচ্ছে। বেশ অনেকক্ষণ নীরবতা পালন করে রিবাব বলল, তোমার এমন কেউ নেই যে তোমাকে সাহায্য করতে পারবে? না। তুমি একবার তোমার ভার্সিটির বিসিকে ফোন করে দেখো। উনি যদি একবার এসে বলে যে উনি তোমাকে রিহানের কাছে পাঠিয়েছিল তাহলে তো সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। বিসি স্যার আমাকে পাঠাননি, উনি শুধু আমাকে রিহান স্যারের শারীরিক অবস্থা সম্পর্কে বলেছিলেন। সেসব শুনে আমি নিজেই গিয়েছিলাম, তাই ওনাকে এসবের মাঝে ডেকে লাভ হবে না। তাহলে আর কোনো উপায় দেখছি না। কথাটা বলে রিবাব উঠে চলে গেল। গাড়িতে গালে হাত দিয়ে বসে আছে নিশা। ওর পাশে ড্রাইভিং সিটে বসে এলোমেলোভাবে ড্রাইভ করছে রিহান। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এমন অবস্থা। তা নিয়ে অবশ্য কোনো মাথা ব্যথা নেই রিহানের। এদিকে রিহানের পাশে বসে নিশার জান উড়ে যাচ্ছে। নিশা মনে মনে দোয়া করে নিয়েছে হয়তো আজই এই গাড়িতেই ওর শেষ দিন। রিহান নিশার দিকে তাকিয়ে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। এদিকে খুব অল্প সময়ে এরা পৌঁছে গেল কোর্টে। গাড়ি থেকে রিহান নেমে নিশাকে নিয়ে দ্রুত কোর্টরুমের ভেতরে গেল। ভেতরে যেতে রিহানের কানে এলো জজ সাহেবের বলা শেষ কথাটি। আর তা বলা হলো, মিস রুহিকে ডক্টর রিহানকে হত্যার দায়ে 6 বছরের। জজের কথা শেষ হওয়ার পূর্বে রিহান বলল, আমার কিছু বলার আছে। রিহানকে দেখে রুহি সহ উপস্থিত সবাই চমকে গেল। রিহান কাঠগড়ায় দাঁড়িয়ে রুহির দিকে এক পলক তাকিয়ে সব সত্যটা বলল। এরপর নিশাও নিজের ভুল স্বীকার করলো। রুহি যখন শুনলো নিশা ওর নামে কেস করেছে তখন ওর রাগ সীমানা ছাড়িয়ে গেল। ও কোর্টরুম থেকে বের হয়ে নিশার সামনে দাঁড়িয়ে সপাটে এক আর বসলো নিশার ঘালে। এরপর বলতে লাগলো, প্রতারক মেয়ে, আমি তোমাকে নিজের বোনের সম্মান দিয়েছিলাম, কিন্তু তুমি তার যোগ্য নেই। কথাটা বলিয়ে রুহি রিহানকে উদ্দেশ্য করে বলল, প্রেমিকাকে পেয়ে আবারও আমার সর্বনাশ করতে চেয়েছেন স্যার? আমি কালকে আপনার জন্য চিন্তা করে সারা রাত ঘুমাইনি, আর আপনি আমাকেই জেলে দিতে চাইছেন? বাহ, আপনার বিবেকবোধ তো মাশাআল্লাহ। কথাগুলো বলেই রুহি যেতে নিলে নিশা পিছন থেকে রুহি হাত টেনে ধরে বলল, তুমি বাড়াবাড়ি করছো রুহি, এটা একটা ভুল বোঝাবুঝি। নিশার কথায় রুহির মন চাইল আরো একটা চর বসিয়ে দিতে নিশার গালে, কিন্তু রুহি তা করলো না। নিশার কথার উত্তর না দিয়েই ও চলে গেল। রুহি চলে যেতে রিহান নিজের হাতের ক্যানোলা একটান খুলে ফেলে হন করে চলে গেল। দূর থেকে সবটাই দেখলো রিবাব। মনে মনে রুহিকে অ্যাপ্রিসিয়েট জানিয়ে রিবাব নিজের কাছে চলে গেল। 15 দিন পর রিহান এখন অনেকটাই সুস্থ। তাইও জো ভার্সিটিতে এসেছে। ভার্সিটিতে এসে নিজ সিরিয়াল অনুযায়ী সবগুলো ক্লাস নিয়ে রিহান বিসির রুমে গেল। বিসি আরিফিন রনি বসে বসে পেপার পড়ছিলেন। ঠিক এমন সময় রিহানকে দেখে তিনি বেশ খুশি হয়ে জিজ্ঞেস করলেন, আরে রিহান যে, কেমন আছো এখন? ভালো আছি স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করো। স্যার, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হৃদিতা জাহান রুহি কি আর ক্লাস করে না? রিহানের প্রশ্নে মুখ কালো করে ফেললেন আরিফিন রনি। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, রুহি ভার্সিটি থেকে চলে যাওয়ার আবেদন করেছে। কেন?
জানি না রিহান, কিন্তু ওকে দেখে মনে হয়নি ও এটা ইচ্ছে করে করেছে। হয়তো কোনো বিশেষ কারণ রয়েছে এর পিছনে। কথাটুকু বলে আরপিন্ডনি পেপার পড়ায় মনোযোগ দিলেন। এদিকে রিহান কিছু একটা চিন্তা করে হনহন করে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। বিকাল ৩টা। রিহান বেল বাজাচ্ছে রুহির বাসার। বেশ অনেকক্ষণ বেল বাজানোর পর রুহি বাতি সে কেউই দরজা খুলল না। তখন রিহান ঘুরে যেতে নিল, আর ঠিক তখনই রিহান কারো হু হু করে কান্নার আওয়াজ শুনল। রিহান কান্নার আওয়াজটা ভালো করে খেয়াল করতেই বুঝলো এটা রুহির কান্নার আওয়াজ। রুহি কাঁদছে কেন কথাটা ভেবে রিহান আরো জোরে দরজা ধাক্কা দিতে লাগলো। এবার কান্নার আওয়াজটা বন্ধ হলো। কয়েক মিনিটের মাথায় রুহি এসে দরজা খুলে দিল। রিহান রুহিকে ভালো করে পর্যবেক্ষণ করতে দেখলো রুহির গাল দুটো ফোলা, চোখের নিচেও পানি রয়েছে, অর্থাৎ রুহি আসলেই কাঁদছিল। কিন্তু কেন কথাটা ভেবে রিহান জিজ্ঞেস করলো, কাঁদছিলে কেন? হঠাৎ এমন প্রশ্নে রুহি অপ্রস্তুত হয়ে পড়ল। তা বুঝতে পেরে রিহান কথা ঘুরিয়ে বলল, তুমি ভার্সিটি যাওয়া বন্ধ করেছো কেন? আমি আর ওখানে পড়বো না, অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টায় আছি। কি এখন অন্য ভার্সিটিতে তুমি অ্যাডমিশন পাবে বলে ভাবছ? অসম্ভব ব্যাপার এটা, তুমি এই চিন্তা বাদ দাও। আর কাল থেকে ভার্সিটি যাবে না। তর্ক করো না রুহি, আমি ওই ভার্সিটিতে যাব না। কেন যাবে না? আমি বলছি তো যাবে। আপনি বললেই আমার শুনতে হবে কেন? কে আপনি আমার? রুহির এই প্রশ্নে চুপ করে গেল রিহান। তা দেখে রুহি বলল, দেখুন আমার থেকে দূরে থাকুন, আমি ভার্সিটি ছেড়ে দিব। তুমি পড়া বাদ দিও না। কালকেই আমি রিজাইন দিচ্ছি, তুমি ক্লাসে জয়েন করিও কালকে থেকে। কথাগুলো এক নাগাড়ে বলে রিহান চলে গেল। রুহি রিহানের যাওয়ার দিকে তাকিয়ে এক তাচ্ছিল্যের হাসি হাসলো। এরপর বলল, দয়া দেখাচ্ছে? আপনার দয়া আমার লাগবে না ডক্টর রিহান খান। আপনার জীবন হেল করতে এসেছি আমি, আর সেটা করবই, কিন্তু আপনার ক্ষতি করে নয়। কথাগুলো বলেই রুহি দরজা লাগিয়ে দিল। এরপর আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়ল। মুখ ভোতা করে রুহি বলল, তিশা তো কিছু ওর বাসায়, আমি একা একা আজকের রাতটা কিভাবে পার করব? আমার তো ভয়ানক পেট ব্যথা করছে, ওষুধে শেষ। আল্লাহ, এত বিপদ কেন শুধু আমারই হয়? কথাগুলো বলে রুহি চোখ বন্ধ করলো। রাত 12টা বাজে দরজায় নক করছে বাড়িওয়ালা ছেলে সাইফান। রুহি ভয়ে কুকড়ে গেল সাইফানের আওয়াজ শুনে। ও চুপ করে শুয়ে রইল, যেন সাইফান বুঝতে না পারে বাসায় কেউ আছে। সাইফান ছেলেটা ভালো নয়। রাস্তার মোড়ে প্রায় মেয়েদের ডিস্টার্ব করতে দেখা যায় ওকে। রুহির দিকে শুরু থেকেই একটা বাজে নজর রয়েছে সাইফানের, যা রুহি বুঝেছে বহু আগে। আর তাই সাইফানের বাবা মমিন সাহেবকে জানিয়েছিলেন ব্যাপারটা, কিন্তু এলাকার প্রভাবশালী হয় মমিন সাহেব নিজ ছেলেকে কিছু না বলে উল্টো রুহিকে 10টা কথা শুনিয়ে দিয়েছেন। সাইফান চাই রুহিকে বিয়ে করতে। বেশ কয়েকবার প্রস্তাবও দিয়েছে রুহিকে বিয়ের, কিন্তু প্রতিবারই রুহি তা এড়িয়ে গেছে। রুহি আর তিশা অনেক চেষ্টা করেছে অন্য বাসা ভাড়া নেওয়ার, কিন্তু মমিন সাহেবের কারণে পারেনি। তিনি রুহিদের অন্য কোনো বাড়িতে যেতে দিবেন না। ওনার কথায় এলাকায় কেউই রুহিদের বাড়ি ভাড়া দিতে চায়নি। বিদায় এখন এই বাসায় থাকতে হয় রুহিদের। সাইফান অবশ্য একটা রেপ কেসের জন্য কয়েক মাস ছিল না দেশে। বিদেশ শান্তিতেই দিন কাটিয়েছে রুহি, কিন্তু আজ হঠাৎ করে এই ছেলে কেন এসেছে, তাও আবার এত রাতে? কথাটা ভাবতেই রুহির ভয় করছে, কেননা এই এলাকায় সবাই মমিন সাহেবের কথায় উঠে বসে। রুহি চিৎকার করেও যে কোনো সাহায্য পাবে না তা তো রুহির জানা আছে। এখন তাহলে করবি কি ও? গড়ির কাটা গিয়ে ঠেকেছে রাত 1:10। সাইফান এখনো রুহির দরজার বাহিরেই দাঁড়িয়ে রয়েছে। অন্য কেউ হলে এতক্ষণে চলে যেত, কিন্তু সাইফান যায়নি, কারণ ও জানে রুহি ভেতরে আছে। সাইফানের এই ভাবনা সত্যি করে দিয়েই প্রায় ঘন্টাখানেক পর দরজা খুলল রুহি। সাইফানকে দেখে জিজ্ঞেস করলো, কি চাই? আমার কি চাই তা তো তুমি জানোই, বলে সাইফান রুহিকে সরিয়ে বাসার ভিতরে ঢুকে পড়ল। তা দেখে রুহি রাগান্বিত হয়ে বলল, বের হয়ে যান আপনি। যাওয়ার জন্য তো আমি আসিনি রুহি, এবার আমি গেলে তোমাকে নিয়েই যাব। মানে কি? মানে খুব সোজা, বাবা আমাকে সারা জীবনের জন্য দেশের বাইরে পাঠিয়ে দিতে চায়, আর আমি চাই যাওয়ার আগে বিয়ে করে রেখে যেতে। তো করুন বিয়ে, তুমি রাজি হয়ে যাও। সাইফানের এহেন কথায় রুগীর রাগ বাড়ল। তবুও নিজেকে শান্ত রেখে বলল, আপনি ফালতু কথা রাখুন, বেরিয়ে যান এখনই। আমি বের হব বলে তো আসিনি। সামনের মাসে আমাদের বিয়ে। অসম্ভব। সম্ভব। আজই তুমি আমার সাথে আমাদের মিরপুরের বাসায় যাবে।
ওখানে বিয়ে সব জোগাড় করা হবে, এরপর বিয়েটাও ওখানে হবে। তোমার অনুমতির জন্য আমি অনেকদিন অপেক্ষা করছি, আর সম্ভব না। কথাগুলো বলে সাইফান রুহির রুমে গিয়ে একটা লাগেজে রুহির জামা কাপড় নিতে লাগলো। তা দেখে রুহি সাইফানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, সাইফান, আপনি লিমিট ক্রস করছেন, এবার আমি পুলিশে যাব। পুলিশের কথা শুনে সাইফান বেশ মজা পেল, বলল, হ্যাঁ তো যাও না, কে করেছে? আচ্ছা, আমি কি সঙ্গে করে নিয়ে যাব? কথাটা বলে সাইফান হাসতে হাসতে লাগলো। এতে রুহির শরীর জ্বলে যেতে লাগলো রাগে। ঠিক তখনই সাইফান রুহির দিকে গভীর দৃষ্টিতে তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে রুহি ওড়না দিয়ে নিজেকে ভালো করে ঝুড়িয়ে নিল। তা দেখে সাইফান হাসলো, বলল, হাজবেন্ডই তো হবো তোমার, আমার সামনে এত লজ্জা পেও না। শাট আপ। রুহি রুম থেকে বেরিয়ে যেতে নিলে সাইফান আটকালো। রুহির দিকে তাকিয়ে বলল, আমি চাইছি না বিয়ের আগে এমন কিছু করতে যাতে করে আমার উপর তোমার ঘৃণা তৈরি হয়, তাই চুপচাপ রেডি হয়ে আমার সাথে এসো। আমি আপনার হুমকিতে ভয় পাই না। কথাটা বলেই রুহি সরে যেতে নিলে সাইফান আবারও বাধা দিল। রুহির দিকে তাকালে এরপর ওর হাত দুটো শক্ত করে ধরতে রুহি সাইফানকে সরিয়ে দিল। কয়েক কদম দূরে সরে গিয়ে রুহি বলল, আমি যাব আপনার সাথে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। আমার অনুমতি ছাড়া আপনি আমাকে টাচ করতে পারবেন না। এটা কেমন শর্ত? তুমি আমার হবু বউ হও। হবু বউ আর বউ এক নয়, তাই আমার এই শর্ত। ওকে, মানলাম, চলে এবার। এভাবে হুট করে তো যাওয়া যায় না, আমার কিছু সময় লাগবে। কতক্ষণ? 10 মিনিট সময় দিন। আচ্ছা, আমি রুমের বাহিরেই ওয়েট করছি, জলদি এসো। কথাটা বলে সাইফান রুম থেকে বেরিয়ে গেল। এদিকে 10 মিনিট পেরিয়ে যায়, 20 মিনিট হয়ে এলো, রুহি রুম থেকে বের হলো না। সাইফানের মনে এবার একটা শঙ্কা হতে লাগলো রুহিকে নিয়ে, তাই ওই রুমের বাহিরে থেকে কয়েকবার রুহির নাম ধরে ডাকলো। কয়েকবার ডাকতে রুহি ব্যাগসহ বেরিয়ে এলো রুম থেকে। এরপর বলল, চলো। সাইফান এক পলক রুহিকে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, চলো। রাত বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা বাড়ছে। হুড খোলা রিকশায় রুহির শীত করছে। সাইফান তা বুঝতে পেরে নিজের জ্যাকেটটা খুলে দিয়ে রুহিকে জড়িয়ে দিল। এরপর পকেট থেকে ফোন বের করে বাসায় কল দিল। 20 থেকে 30 মিনিটের মাথায় ওরা পৌঁছালো সাইফানের মিরপুরের বাসায়। রিকশা থেকে নামতে রুহি দেখলো বাসাটা খুব সুন্দর করে সাজানো। রুহি এক পলক সাইফানের দিকে তাকালো। তা দেখে সাইফান হেসে বলল, চলো ভিতরে। চলো। ওরা ভেতরে গেল। রুহিকে দেখে সাইফানের বোন প্রিশা এগিয়ে এসে বলল, ভাবি, তুমি আমার সাথে এসো। রুহি প্রিশার সাথে ভেতরে গেল। প্রিশা রুহিকে রুম দেখিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল। এরপর প্রিশা ড্রয়িং রুমে এসে সাইফানের পাশে বসতে সাইফান ওকে জিজ্ঞেস করলো, রুহিকে বেশি কিছু জিজ্ঞেস করবি না, ওকে এর মতো থাকতে দে। আর শোন, আমি কালকে রুহির পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব, তুই সুযোগ বুঝে রুহির ছবি তুলে আমাকে দিস। ঠিক আছে ভাইয়া। আর দাদাভাই এসেছে? না, দাদাভাই এখনো আসেনি, হয়তো কালকে বাবা মার সাথে আসবে। ঠিক আছে বলে সাইফান উঠে নিজ রুমে চলে গেল। এদিকে রুহি জানালা দিয়ে বাহিরে দেখলো আর ভাবছে কি করে এখান থেকে পালানো যায়। সাইফানের মতো একজনকে রুহি কখনোই বিয়ে করবে না। সাইফান রক্তটা হলেও মনের দিক থেকে নরম, যা রুহি খুব ভালো করেই বুঝেছে। রুহির ভাবনার মাঝে রুমে কেউ নক করলো। তা দেখে রুহি ছুটে বিছানায় শুয়ে পড়লো চাদর জড়িয়ে। বেশ অনেকক্ষণ নক করার পর সাইফান দরজা ঠেলে ভিতরে এলো রুমে। দেখলো বিছানার উপর রুহি ঘুমিয়ে আছে। ঘুমন্ত রুহিকে দেখে সাইফানের মনে এক শিহরণ জাগলো অনুভূতির। সাইফানের ইচ্ছে করতে লাগলো রুহির ফোলা ফোলা গাল দুটো একটু ছুঁয়ে দেওয়ার, কিন্তু তা তো সম্ভব না। রুহির ভালো আছে বলে কথা। তাই সাইফান নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখে পিস পিস করে বলল, আগের থেকে সুন্দর হয়ে গেছো তুমি। এখন তো কোনোভাবেই তোমাকে বিয়ে না করে আমি যাব না। আমাদের বিয়েটা কাল সন্ধ্যাতেই হবে, আর যা তুমি আনবে বিয়ের ঠিক আগ মুহূর্তে। কথাটা বলেই সাইফান হাসলো। এরপর রুহির ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সাইফান যেতে রুহি উঠে বসলো। বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা, আমাকে মিথ্যে বলে এনেছে যে বিয়ের সামনের মাসে। কত বড় প্রতারক না করলো আমার সাথে। না, আমি আর এখানে 1 মিনিটও থাকবো না, পালাতে হবে আমাকে।
কথাগুলো বলে রুহি জানালা দিয়ে ওড়না বেঁধে নিচে নামলো। এরপর পা টিপে টিপে মেন দরজার সামনে যেতে দেখলো রিহান আসছে ভেতরে। রিহানকে দেখে রুহি থমকালো। রিহান এখানে কেন? কথাটা ভেবে রুহি একটা গাড়ির পিছনে গিয়ে দাঁড়ালো। রিহান সেই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে ডানে বামে তাকিয়ে মনে মনে বলল, রুহির স্মেল পাচ্ছি, কিন্তু এখানে আসবে কিভাবে? দূর, যত সল ভুল বা বাল্ব না আনা। কথাটা বলে রিহান বাসার ভিতরে চলে গেল। তা দেখে রুহি একটা স্বস্তির শ্বাস নিয়ে নিজের হাতের দিকে তাকালো। রিহান যখন দাঁড়িয়ে ভাবছিল, তখন রুহি রিহানের পকেট থেকে বাইকের চাবিটা নিয়ে নিয়েছে। এবার রুহি রিহানের বাইকটা নিয়ে চলে গেল। সাইফান বসে বসে জিমাচ্ছে। ঠিক এমন সময় রিহান এসে সাইফানের পাশে বসলো। রিহানকে দেখে সাইফানের ঘুম উড়ে গেল। দাদাভাই বলে রিহানকে জড়িয়ে ধরল সাইফান। তা দেখে রিহান জিজ্ঞেস করলো, কেমন আছিস? ভালো, তোমার কি অবস্থা? এই তো আছি। তা হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলি কেন? তুমি তো জানো একটা মিথ্যে কেস আমার উপর চাপানো হয়েছে, আর তার জন্য বাবা আমাকে একেবারে লন্ডন পাঠিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমি বাবাকে বলেছি আমি বিয়ে করে তারপর যাব, আর তাই হুট করে সবটা ব্যবস্থা করা হয়েছে। বুঝলাম, তোর হবু বউ কই? রিহানের প্রশ্নে সাইফান লাজুক ভঙ্গিতে বলল, ও ঘুমাচ্ছে। ও, তাহলে কালকে সকালে দেখা করে নিব। চাচ্চুরা কখন আসবে? কালকে সকালেই আসবে। বলে সাইফান উঠে রুহিকে দেখতে রুমে গেল। কিন্তু রুমে গিয়ে রুহিকে না পেয়ে সাইফানের মাথা খারাপ হয়ে গেল। ও দ্রুত বেরিয়ে এসে বলল, ও রুমে নেই। কোথায় গেল? তৃষা। সাইফানের হুঙ্কা চেয়ে ডাকটা শুনে তৃষা ছুটে এলো, সাথে রিহানও। তৃষা জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? উত্তরে সাইফান বলল, রুম ফাঁকা, ও পালিয়েছে। কথাটা বলেই সাইফান বেরিয়ে যেতে নিল। তখন ওকে বাধা দিল রিহান। ও সাইফানের হাত ধরে সোফায় বসিয়ে বলল, শান্ত হ। তুই কার পালানোর কথা বলছিস? যার সাথে আমার কালকে বিয়ে, সে পালিয়ে গেছে দাদাভাই। একটু আগেও আমি রুমে গিয়ে দেখেছিলাম ও ঘুমিয়েছিল, কিন্তু এখন নেই। আমি নিশ্চিত জেনে গেছি বিয়েটা কালকে, আর এই জন্যও পালিয়ে গেছে। সাইফানের কথাগুলো শুনে রিহান অবাক হয়ে জিজ্ঞেস করলো, এর মানে মেয়েটা জানে না কালকে তোর সাথে ওর বিয়ে? না, ও কালকেই জানাতাম আমি, কিন্তু এর আগেও পালিয়ে গেল। আমারই ভুল হয়েছে, ওকে ছাড় দেওয়া ঠিক হয়নি। ও ভালো ব্যবহারের যোগ্যই নয়। আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। বলে সাইফান উঠতে নিলে রিহান আটকালো। বলল, তুই বস, আমি যাচ্ছি মেয়েটাকে খুঁজতে। তোর এমনি মাথা গরম, এখন ওকে ফেললে তুই কি করবি নিজেও জানিস না। এর থেকে ভালো আমি যাচ্ছি। তুই আমার ফোনে মেয়েটার একটা ছবি পাঠিয়ে দে। কথাগুলো বলে রিহান নিজের বাইকের চাবি খুঁজতে লাগলো, কিন্তু পেল না। যখন চাবিটা পেল না, তখন রিহান সাইফানের গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল। মাঝ রাস্তার বাইকের তেল শেষ হয়ে গেছে বিদায় বাইক বন্ধ হয়ে গেছে। তাই মাঝ রাস্তায় বাইক থামিয়ে রুহি ফুটপাতের উপর বসে ভিড় করে বলছে, এখন কই যাব? বাসায় যাওয়া সম্ভব না, ফোনটাও বেয়াদবটা নিয়ে নিয়েছে, এখন করব কি? কথাগুলো বলে রুহি উঠে দাঁড়ালো। এরপর ডানে বামে তাকিয়ে হামি তুলল। বাইকটা রেখে কিছু দূর হেঁটে গিয়ে রুহি নিজের এক পায়ে জুতা ছুঁড়ে মারল হাওয়ায়। এদিকে রিহান গাড়ি থেকে নেমে ফোন চেষ্টা করছে, চার্জ না থাকে, ফোন অফ হয়ে গেছে। এখন কিভাবে মেয়েটার ছবি দেখবে? কথাটা ভেবে রিহানের মেজাজ খারাপ হচ্ছে। ঠিক এমন সময় একটা জুতো এসে রিহানের পিছনে লাগলো। রিহান রাগান্বিত হয়ে পিছন দিকে দেখলো চারপাশে। তখনই নজরে এলো ওর থেকে একটু দূরে একজন দাঁড়িয়ে আছে। নিশ্চিত ওনারই কাজ হবে। এটা ভেবে রিহান দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল। রুহি জুতাটা খুঁজতেছিল। ঠিক তখনই পিছন থেকে রিহান বলল, জুতাটা আপনার? রিহানের প্রশ্নে রুহি ঝড়ের গতি রিহানের দিকে ফিরল। রুহিকে দেখে রিহান অবাক হলেও রুহি মুখ বোতা করে ফেলল। তা দেখে রিহান জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? তাও এত রাতে? নাচছি। বলে রুহি রিহানের থেকে জুতাটা নিয়ে নিল। রুহির এমন বেখাপ্পা উত্তরে রিহানের রাগ বাড়লো। তবুও নিজেকে শান্ত রেখেও বলল, তুমি জুতা ছোড়াছুড়ি করছো কেন এত রাতে? পাগল টাগল হয়ে গেলে নাকি? আমি তো পাগলই। বলে রুহি হাঁটা ধরলো উল্টো দিকে। হাঁটতে হাঁটতেও ভাবতে লাগলো, রিহান এখানে কি করে? উনি তো সাইফানের বাসাতেও গিয়েছিল। এর মানে কি উনি আমাকে ধরে নিয়ে যেতে এসেছে? কিন্তু সাইফানের সাথে ওনার সম্পর্ক কি? রুহির ভাবনার মাঝে পিছন থেকে রিহান বলে, এই মেয়ে দাঁড়াও। এই কথা শুনে রুহি দৌড়াতে শুরু করলো। রিহান রুহির কাহিনী না বুঝতে পেরে রুহির পিছন পিছন দৌড়াতে লাগলো। অনেকক্ষণ দৌড়ানোর পর হাঁপাতে হাঁপাতে রুহি বলল, দূর, আপনি যান না কেন? আশ্চর্য তো, তুমি এভাবে ছুটছো কেন?
রিহানের প্রশ্নে বিরক্ত হলো রুহি। জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করেন স্যার? দরকারে এসেছিলাম। কি দরকার? একজনকে খুঁজতে এসেছি। কাকে স্যার? জানি না। তাকে আপনি দেখেননি স্যার? না, তার ছবি দেখার আগে ফোনটা অফ হয়ে গেছে স্যার। শেষ। যাক, আলহামদুলিল্লাহ বলে রুহি স্বস্তির নিঃশ্বাস নিল। তা দেখে রিহান ব্রু কুচকে জিজ্ঞেস করলো, তুমি এত খুশি হচ্ছ কেন? না তো, আমি কেন খুশি হব? না, আমার মনে হলো। না স্যার, এমন না। রুহির কথা শুনে রিহান একটা দীর্ঘশ্বাস নিয়ে হাঁটা ধরলো উল্টো দিকে। তা দেখে রুহি জিজ্ঞেস করলো, স্যার আপনি কোথায় যাচ্ছেন? তুমি জেনে কি করবে? নিজে যা করছিলে তাই করো কি? না না, চলুন আপনাকে হেল্প করি। তোমার হেল্প লাগবে না আমার, বলে রিহান হাঁটতে লাগলো। রুহি রিহানের পিছু পিছু হাঁটছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর 4টা গাড়ি এসে ওদের চারপাশে গোল করে লাগলো। তা দেখে রিহান বলল, এটা কেমন অসভ্যতা? স্যার এরা কারা? আমি জানি না। তুমি সাথে আছো মানেই বিপদ হবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? কথাটা বলে রিহান গাড়িগুলোর উদ্দেশ্য বলল, কি সমস্যা? এভাবে রাস্তা আটকানোর মানে কি? রিহানের প্রশ্ন। 4টা গাড়ি থেকে ছেলে নামলো আর তাদের দেখে রুহি রিহানের হাত শক্ত করে ধরলো। তা দেখে রিহান ফিস করে রুহিকে জিজ্ঞেস করলো, চেনো ওদের? রুহি মাথা নাড়িয়ে হাঁ করলো। এরপর বলল, কলেজে থাকতে দুজন আমাকে প্রপোজ করেছিল। আমি চর মেরে ভাগিয়েছিলাম আর দুজনকে বাপের কাছে কট খাইয়েছিলাম। কথাগুলো শুনে রিহান একটা ভয়ঙ্কর লোক দিল রুহির দিকে। এদিকে ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলল, রুহি, তোমাকে আমি এখনো ভালোবাসি, প্লিজ এবার আমাকে ফিরিয়ে দিও না। তা শুনে আরেকজন বলল, আমার বাপ চলে গেছে তোমার জন্য, এখন আমাকে কেউ বিয়ে করতে চায় না। ছিটার বলে বলে খেপায়, তুমি আমাকে বিয়ে করো রুহি। এদের কথা শুনে রুহির হিকসে উঠল। এদিকে রিহান পকেটে হাত দিয়ে রুহির অবস্থা দেখছে। রুহি এবার রিহানের কানে পিস করে বলল, হেল্প স্যার। অসম্ভব, আমি কিভাবে হেল্প করব? আমি এসবের মাঝে নেই। তাছাড়া তুমি আমার কথা শুনো না। আমি কেন তোমার কথা শুনবো এখন? কথাটা বলে রিহান রুহির হাত ছাড়িয়ে নিল। তা দেখে রুহি আবারও বলল, স্যার আমি শুনবো আপনার কথা। আমি কাল থেকেই ভার্সিটি যাব। আমাকে এবারের মতো বাঁচিয়ে দিন। সত্যি তো? রুহি হাসূচক মাথা নাড়ালো। এদিকে ছেলেগুলোর মাঝে একজন রিহানের উদ্দেশ্য বলল, আপনি কে? রুহির সাথে কি করছেন সেটা জান বলছি। রুহিকে আমি আমার সাথে নিয়ে যাব। তা শুনে আরেকজন বলল, তুমি নেবে মানে? রুহিকে আমি ভালোবাসি, ও আমার সাথে যাবে, আমরা বিয়ে করব। এভাবে কথার মাঝে ছেলেগুলোর মাঝে ঝগড়া লেগে গেল। তা দেখে রুহি বলল, স্যার চলুন পালাই। উত্তরে রিহান মেকি হাসি দিয়ে বলল, ও পালাবে? তা গাড়ি টপকে কিভাবে পালাবে? চারপাশে 4টা গাড়ি এমনভাবে রাখা যে একটা মশাও বের হতে পারবে না। কথাগুলো শুনে রুহি মুখ বোতা করে ফেললো। তখনই ছেলের মাঝে থেকে একজন এগিয়ে এসে রুহির হাত ধরে টানতে লাগলো। রুহি ছেলেটাকে হাঁটু দিয়ে মেরে সরিয়ে দিল। তারপর রিহানের কানে কানে বলল, স্যার কিছু তো করুন যাতে ওরা চলে যায়। যা করব তার জন্য পরে আমাকে কিছু বলতে পারবে না কিন্তু। হ্যাঁ বলবো না। শিওর? রুহি হাসূচক মাথা নাড়ালো। তা দেখে রিহান রুহির মুখোমুখি দাঁড়িয়ে রুহির চুলের মাঝে হাত দিয়ে রুহিকে নিজের কাছে টেনে নিল। আকস্মিক ঘটনায় রুহির চোখ জোড়া বড় বড় হয়ে গেল। রিহানের কাণ্ডে ছেলেগুলো তবদা খেয়ে একে অপরের দিকে তাকিয়ে যে যার গাড়ি নিয়ে চলে গেল। ছেলেগুলো যেতে রিহান ছেড়ে দিল রুহিকে। রুহি এখনো তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে রিহান বলল, মশা যাবে? রিহানের কথা শুনে রুহি মুখ বন্ধ করলো। এরপর কিছু না বলে উল্টো দিকে হাঁটা ধরলো। তবে রিহান এবার রুহির পিছন গেল না। রুহি একদূরে অনেকটা পথ চলে গেল। এরপর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বিড় করে বলল, আমার এমন হচ্ছে কেন? এটা কেমন অনুভূতি? আমার হার্ট এত জোরে কেন বিট করছে? কথাগুলো বলে রুহি নিজেকে বুকে হাত রাখলো। তখনই পিছন থেকে বাইকের হর্নের আওয়াজ শোনা গেল। রুহি পিছন দিকে তাকাতেই দেখলো বাইক সহ সাইফানকে। রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে সাইফান বাইক থামিয়ে রুহির সামনাসামনি দাঁড়ালো। রুহি ডুব গেলে সাইফানকে বলল, আপনি এখানে? পালালে কেন রুহি? আমি এতটাও খারাপ নই যে আমাকে তুমি বিয়ে করতে পারবে না। সাইফানের কথাটা শুনে রুহির হাসি পেল। ও বলল, একটা রেপ কেসের আসামির থেকে এমন সাধু কথা আমি আশা করিনি। রুহি, এটা মিথ্যা কেস, বিশ্বাস করো আমি কাউকে টাচ করিনি এখনো। সাইফানের কথাটা শুনে রুহির রাগ হলো। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, এসব কথার গুরুত্ব নেই আমার কাছে সাইফান। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এটাই শেষ কথা। কেন?
কারণ বলতে গিয়েও থামলো রুহি। তা দেখে সাইফান বলল, আমি তোমাকে ভালোবাসি রুহি। আমি অনেক কাজে অনেক বাজে একটা ছেলে, যা আমি নিজেই স্বীকার করছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখে আমার মনে কখনো বাজে চিন্তা আসেনি। তোমাকে আমি ভালোবাসি রুহি। তো আমি কি করব? ভাবলে সিনভাবে জবাবে বলল রুহি। তা শুনে সাইফানের রাগ হলো। ও রুহির দিকে এগোতেই রুহি পিছিয়ে গেল। সাইফান রেগে পাশের গাছটিতে পরপর 4টি ঘুষি দিল। রক্ত গড়িয়ে পড়তে লাগলো সাইফানের হাত থেকে। তা দেখে রুহির রাগ বাড়লো। বলে, এসব কি শুরু করেছেন? আপনি যত পাগলামি করুন না কেন, আমি বিয়ে করব না আপনাকে। আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি সাইফান? কেন আপনি এভাবে আমার জীবনের শান্তি নষ্ট করছেন? রুহির প্রশ্ন। সাইফান নিজের হাতের দিকে এক পলক তাকিয়ে রুহির দিকে তাকালো। এরপর বলল, আমি শান্তি নষ্ট করছি না। এই যে দেখো, আমার হাত থেকে অজরে রক্ত গড়িয়ে পড়ছে, অথচ আমার হাত তাতে কোনো কষ্টই হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে বুকে। তোমার জন্য আমার বুকের ভিতরটা ক্ষণ ক্ষণ রক্তক্ষরণ হয় রুহি। আমি তোমার একাকিত্বের জীবনের একমাত্র সঙ্গী হতে চাই। কথাটা বলে সাইফান পকেট থেকে রুমাল বের করে নিজের হাত চেপে ধরল। রুহি রূপ সাপ সাইফানকে দেখছে। জাকরা চুলের অধিকারী সাইফান 5 ফিট 9 ইঞ্চি লম্বা, পরনায় ব্ল্যাক ডায়মন্ড প্যান্ট, ব্ল্যাক জ্যাকেট ও স্কার্টস। সাইফানের এই পাগলামো রুহির কাছে একটু ভালো লাগে না। ওর জীবনের একমাত্র লক্ষ্য রিহানের ধ্বংস, আর তাতে ফোকাস করতে চাই রুহি। রুহি বলল, আমার সময় চাই সাইফান। আমি 3 মাস সময় চাই। এই 3 মাসে আমি দেখতে চাই আমার জন্য আপনার ভালোবাসা ঠিক কতটা। এরপর যদি আমার মনে হয় আমি আপনাকে বিয়ে করব। রুহির কথা শুনে খুশি হলো সাইফান। জিজ্ঞেস করলো, পাক্কা 3 মাস পর তুমি আমাকে বিয়ে করবে? যদি আমার মনে হয় তুমি আমার জন্য পারফেক্ট চয়েস, তাহলে অবশ্যই বিয়ে করব। ওকে যান, আমি রাজি। বলে রুহিকে জড়িয়ে ধরতে গেল। রুহি পিছনে গেল। তা দেখে সাইফান বলল, সরি। রুহি উত্তর করলো না কোনো। তা দেখে সাইফান আবারও বলল, চলো যান, বাসায় ফিরি। আমি বাবাকে না করে দিব কালকে আসতে। বিয়েটা ঠিক 3 মাস পরেই হবে। যান না, নাম ধরে ডাকতে পারেন আমাকে। উহু, ডাকটা তো অন্তত আমার ইচ্ছের থাক প্লিজ। রুহি কোনো উত্তর করলো না সাইফানের কথাটা। তা দেখে সাইফান হাসলো। বাইকে উঠতে বলল, দেখো, তুমি আমাকে ঠিক ভালোবেসে ফেলবে। দেখা যাক। বলেই রুহি সাইফানের থেকে হেলমেটটা নিল। পরের দিন সকালে রিহান নিজের ওয়ার্কআউট শেষ করে শাওয়ার নিয়ে বের হতেই দেখলো ফোনটা বাজছে। রিহান চুল মুছতে ফোনটা রিসিভ করলো। আরফিন রনি কল করেছে। রিহান কথা বলতে রেডি হয়ে নিল। এরপর ফোনটা পকেটে রেখে রুম থেকে বের হলো। রিহান ডাইনিং রুমে আসতে চমকালো। রুহিকে দেখলো প্রিয়াসার পাশে বসে আছে। রিহান রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচ্ছে গিয়ে বসলো। রিহানকে প্রিসা খাবার এগিয়ে দিতে লাগলো। তখন রিহান প্রিসাকে জিজ্ঞেস করলো, সাইফান কোথায়? ভাইয়া একটু বাহিরে গেছে, 12টার মধ্যেই চলে আসবে বলে গেছে সবাইকে রেডি হয়ে থাকতে। কেন? তা তো জানি না দাদাভাই। ও বলে রিহান খাওয়ায় মন দিল। তখনই ফ্রিসা বলল, দাদাভাই, তোমার সাথে তো পরিচয় করানোই হয়নি। ও হচ্ছে রুহি, সাইফান ভাইয়ের হবু বউ। কথাটা শুনে রিহানের খাওয়া বন্ধ হয়ে গেল। ও কিছুক্ষণ থম মেরে রইল। এরপর জুসটা খেয়ে উঠে গেল। তা দেখে রুহি বিড়বিড় করে বলল, সাইফানের চাচাতো ভাই রিহান। অর্থাৎ যা হয় তা ভালোর জন্যই হয়। এবার রিহানের ব্যাপারে কিছুই ইনফরমেশন আমার জোগাড় করতে হবে। কথাটা বলেই রুহি নিজ রুমে চলে গেল। 2 ঘন্টা পরে ড্রয়িং রুমে দাঁড়িয়ে সাইফান সবাইকে ডাকতে লাগলো। সাইফানের ডাকে সবাই ছুটে এলো। রিহান জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? উত্তরে সাইফান বলল, দাদা ভাই, আমরা আজকে কক্সবাজার যাচ্ছি, রেডি হও। সাইফানের কথা শুনে রিহান এক ধমক দিয়ে বলল, তোর না আজকে বিয়ে? তুই এবার কক্সবাজার যাওয়ার প্ল্যান করলি কেন? ধমক খেয়ে সাইফান মিনমিন স্বরে বলল, দাদা ভাই, বিয়েটা আজকে হচ্ছে না, বিয়ে হবে 3 মাস পরে। আর যেহেতু আমার বিয়ের জন্য তুমি লম্বা ছুটি নিয়েছো, পিসা ওর কলেজ থেকে ছুটি নিয়েছে, তাই ভাবলাম এই ছুটিটাকে নষ্ট করা মানে নেই, তাই এই ঘুরতে যাওয়ার প্ল্যান। কথাটা বলে সাইফান রিহানের সামনে অপরাধীর মতো দাঁড়ালো। ভাইয়ের এমন অপরাধী ভাব দেখে রিহান বলল, ঠিক আছে, যা, আমরা যাব। সত্যি দাদা ভাই? সাইফান খুশি হয়ে রিহানকে জড়িয়ে ধরল। তা দেখে রুহি বিড়বিড় করে কিছু বলল, যা রিহানের নজরে এলো। 30 মিনিট পর 30 মিনিটের মাথায় সবাই ব্যাগ গুছিয়ে বের হলো কক্সবাজারের উদ্দেশ্যে। রিহান ড্রাইভ করছে। ওর পাশে ফ্রিসা বসেছে এবং পিছনের সিটে সাইফান আর রুহি বসা। রিহানের চোখ লুকিং গ্লাসে বারবার চলে যাচ্ছে যেখানে রুহিকে দেখা যাচ্ছে। রিহানের আচমকায় ভীষণ রাগ উঠেছে, কিন্তু রাগের পিছনের কারণ রিহানের নিজের কাছেই অজানা।
টানা 4 ঘন্টা জার্নির পর ওরা একটু ব্রেক নিয়ে একটা দাবায় দাঁড়ালো। দাবায় দাঁড়িয়ে ওরা হালকা পাতলা কিছু খেয়ে আবারও গাড়িতে উঠলো। তবে রুহির সাথে রিহানের একবারও কথা হয়নি এর মাঝে। রুহি ইচ্ছে করে রিহানকে ইগনোর করছে আজ। গাড়িতে ওঠার পরপরই সাইফান বলল, দাদাভাই আমরা অনেকটা রাস্তা তো চলে এসেছি প্রায়, তাই না? এতক্ষণ চুপ চাপিলেও এবার আর ভাল লাগছে না, গান দাও একটা। ওকে। রিহানে গান প্লে করলো, ঝুমকো বারসাত বানালো, গানটা বেজে উঠলো, যা শুনে রুহির কিছুটা অস্বস্তি হতে লাগলো। রিহানের মেজাজ আরো বিগড়ে গেল গান শুনে, তবু নিজেকে সামনে ড্রাইভ করতে লাগলো। একটা সময় ফ্রিসা, সাইফান, রুহি তিনজনই ঘুমিয়ে পড়লো। রিহান ড্রাইভিং এর মাঝে অনেকক্ষণ পর লুকিং গ্লাসে তাকালো আর দেখলো সাইফান রুহির কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। এটা দেখে খুব জোরে গাড়ি ব্রেক করলো। আচমকিক ঘটনায় সকালে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়লো। সাইফান জিজ্ঞেস করলো, দাদাভাই কি হয়েছে? উত্তরে রিহান কিছু না বলে গাড়ির দরজা খুলে বের হয়ে দাঁড়ালো। রিহান গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়ে আছে দেখে সাইফানও নামলো গাড়ি থেকে। রিহানের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে দাদাভাই? না কিছু না, তুই যা বস। কথাটা বলে রিহান গাড়িতে উঠতে নিলে বাধা দিল সাইফান। বলল, দাদাভাই আমি ড্রাইভ করি, তুই পারবি তো? উত্তরে সাইফান হাসূচক মাথা নাড়ালো। তা দেখে রিহান পিছনের সিটে গিয়ে বসতে সাইফান রুহিকে বলল, যান সামনে আসো। বলে সাইফান ড্রাইভিং সিটে বসলো। রুহির বিরক্ত লাগলো, তবুও কিছু না বলে বসলো সামনের সিটে গিয়ে। রিহান রুহির দিকে তাকিয়ে আছে। রিহানের ইচ্ছে করছে রুহিকে জিজ্ঞেস করতে যে ও কেন রিহানকে ইগনোর করছে। কালকে পর্যন্ত রুহির সাথে সবটা নর্মাল ছিল, অথচ এখন রুহি সবার সামনে ইগনোর করছে ওকে কেন? এই প্রশ্নের উত্তর রিহানের খুব করে দরকার। কথাগুলো ভেবে চোখ বন্ধ করলো রিহান। ওর পাশে প্রিসা ঘুমাচ্ছে। রুহি নিজের ব্যাগ চেক করতেই দেখলো ওর ফোনটা ফেলে এসেছে। রুহি মেজাজ খারাপ হলো। তা দেখে সাইফান বলল, ফোনটা সোফার ওপর ছিল, তুমি তাড়াহুড়ো করতে গিয়ে ফেলে এসেছো। আপনি যখন দেখলেন আমি ফোনটা ফেলে এসেছি তখন একবার বললেন না কেন? বললে কি হতো? তোমার কি এমন জরুরি জিনিস আছে ফোনে? সেসব অবশ্যই আপনাকে বলতে যাব না। আমি বলতেই পারো, বউর সম্পর্কে সবকিছু জানার অধিকার আমার রয়েছে। কথাটা বলেই সাইফান এক হাতে স্টিয়ারিং ধরে পকেট থেকে রুহির ফোনটা বের করে দিল। তা দেখে রুহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমার ফোন নিজের কাছে রেখেছিলেন? রুহির প্রশ্নের জবাব সাইফান দিল না। সামনের দিকে তাকিয়েও ড্রাইভিং করতে লাগলো। রাত 2টার সময় গাড়ি এসে থামলো একটা রিসোর্টের সামনে। রিহান, প্রিসা সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ম্যানেজার সুমন ছুটে এলো। সাইফান রিহানকে উদ্দেশ্য করে বলল, দাদাভাই তুমি প্রিসা আর রুহিকে নিয়ে এসো, আমি ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। বলে সাইফান সুমনের সাথে রিসোর্টের ভেতরে গেল। সাইফানের পিছু পিছু প্রিসা এগিয়ে গেল। দাঁড়িয়ে রইল শুধু রুহি আর রিহান। রুহি এক পলক রিহানের দিকে তাকিয়ে ভেতরে যেতে নিলে রিহান রুহির হাত ধরে সাইডে নিয়ে গেল। তা দেখে রুহি রাগান্বিত হয়ে বলল, আমাকে এখানে কেন নিয়ে এলেন কেন স্যার? তুমি সাইফানকে ভালোবাসো? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার জানাটা প্রয়োজন। আমি বলবো না। তুমি আমাকে জানাওনি কেন যে সাইফানের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? কথাটা বলেই রিহান রুহির চোখের দিকে তাকালো। রুহি কিছুটা শান্ত স্বরে বলল, আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি বারবার নাক গলাচ্ছেন স্যার, নিজের লিমিটের মধ্যে থাকুন। কথাটা বলে রুহি রিসোর্টের ভিতরে চলে গেল। রুহিকে দেখে সাইফান এগিয়ে এসে বলল, চলো রুমে যাই। বলে সাইফান রুহিকে নিয়ে রুমে গেল। রুমের ভেতরে পা রাখতে রুহি চমকে উঠল, কেননা রুমের দরজা থেকে বিছানা পর্যন্ত ফুল ছিটিয়ে রাখা হয়েছে। রুহি ফুলের ওপর পা রেখে রুমের ভেতরে ঢুকতে রুহির উপর বেলুনের বর্ষণ হতে লাগলো। বেলুন রুহি ভীষণ প্রিয়, তাই এভাবে এতগুলো বেলুন দেখে রুহি মনে মনে ভীষণ খুশি হলো। সাইফান রুহির মুখের এক্সপ্রেশন দেখে বলল, হ্যাপি বার্থডে জান। সাইফানের কথায় রুহি মনে পড়লো আজ ওর জন্মদিন, অর্থাৎ আজ 12 ডিসেম্বর। রুহিকে অবাক হতে দেখে সাইফান হাসলো। রুহির সামনাসামনি দাঁড়িয়ে বলল, আজ থেকে 3 বছর আগে ঠিক এই ডিসেম্বরে তুমি পা রেখেছিলে আমার শহরে। তোমার পরনে ছিল বিয়ের সাজ, অপরূপ লাগছিল তোমায় সেদিন। এই ডিসেম্বরের কনকনে ঠান্ডায় তোমার ঠোঁটজোড়া কাঁপছিল ভীষণভাবে, যা আমাকে প্রথম দেখাতে ঘায়েল করে তোলে। আমার হৃদয় মাঝে প্রেমানন্দল শুরু হয়েছিল সেদিন থেকে, যা দিন দিন আরো গভীর হচ্ছে। এক নাগারে কথাগুলো বলে সাইফান নীলগাউন হয়ে বসলো রুহির সামনে। এরপর পকেট থেকে একটা বক্স বের করে রুহির
পা নিজের হাঁটুর উপর রাখলো। বক্সটা থেকে একটা ফাইল বের করে রুহির পায়ে পরিয়ে দিল। তা দেখে রুহি বলল, আমি নিতে পারবো না, আমি এটা অনেক শখ করে তোমার জন্য এনেছি, তুমি যদি এটা রাখো তাহলে আমার ভালো লাগবে। কথাটা বলে সাইফান উঠে দাঁড়ালো। রুহি সাইফানের দিকে তাকিয়ে বলল, আমার জন্য আপনি এত কিছু কেন করছেন? আমি যে 3 মাস পর আপনাকে বিয়ে না করি তখন তো সব বৃথা হয়ে যাবে। হলে হবে, আমি তো আর লোক দেখানোর জন্য কিছু করছি না, আমি যা করছি তা নিজের ভালোবাসা থেকে করছি। কথাগুলো বলে সাইফান চলে গেল। রুহি সাইফানের যাওয়ার দিকে তাকিয়ে বলল, আপনি শুরু থেকেই আমাকে অনেক সাহায্য করেছেন সাইফান। আমি জানি না কেন আপনার উপর আমার কখনো ঘৃণা আসেনি। রেপ কেসের ব্যাপার যখন শুনেছি তখনও আমার মনে হয়েছে আপনি এমন কিছু করতে পারেন না, কিন্তু সত্যি কি বোমার ভাবনাগুলো ঠিক? কথাগুলো ভেবে রুহি এক দীর্ঘশ্বাস নিয়ে নিজের পায়েলটার দিকে তাকালো। 20 মিনিট পর রুহি ফ্রেশ হয়ে এসে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, ভাবছে পুরনো কিছু তিক্ত অতীত নিয়ে। তখনই রুহির ফোনটা বেজে উঠল। রুহি এসে বিছানার উপর থেকে ফোনটা হাতে নিতে দেখলো সাইফান কল করেছে। রুহি কলটা রিসিভ করতে সাইফান বলল, যান বাহিরে এসো। কি? এখন বাহিরে যাব কেন? আর আপনি কোথায়? আমি বাহিরেই আছি, তোমার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। না আসলে কিন্তু আমি সারা রাতে এই ঠান্ডার মধ্যে এখানেই দাঁড়িয়ে থাকবো। কথাগুলো বলে সাইফান কল কেটে দিল। রুহি বাধ্য হয়ে রুম থেকে বের হয়ে রিসেপশনে আসতে দেখলো রিসোর্টের বাইরে সাইফান দাঁড়িয়ে ওকে ডাকছে। রুহি দ্রুত সাইফানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই ঠান্ডার মধ্যে আপনি এখানে কি করছেন? ভেতরে চলুন, ঠান্ডা লাগছে তো। না যান। মানে কি এসবের? মানে বলছি আগে চলো আমার সাথে। বলে সাইফান রুহিকে নিয়ে হাঁটতে শুরু করলো। শীতের রাতে এমন নির্জন রাস্তায় হাঁটার কোনো কারণ রুহি খুঁজে পেল না। বেশ অনেকক্ষণ হাঁটার পর রুহি সাইফানকে জিজ্ঞেস করলো, আমরা যাচ্ছি কোথায়? সামনে তাকাও। রুহি তাকালো, দেখলো সমুদ্র দেখা যাচ্ছে। রুহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, বিচে নিয়ে এসেছেন? কিন্তু এত রাতে কিভাবে সম্ভব? আমি তো শুনেছি এরিয়াটা রাতের বেলা খুব একটা সেফ না। চলুন চলে যাই, আমি আছি তো তোমার সাথে। তাও ভয় পাচ্ছ? আরে আপনি থাকা বা না থাকার বিষয় না, এটা এরিয়াটা আসলেই সেফ না, চলুন রিসোর্টে ফিরি। বলে সাইফান রুহিকে নিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের সামনে এসে দাঁড় করালো। শীতের রাতে সমুদ্রের ধারে ঠান্ডা বাতাস আরো বেশি শীত ধরিয়ে দিচ্ছে। রুহি শীত করছে বুঝতে পেরে সাইফান নিজের জ্যাকেটটা রুহিকে দিয়ে দিল। রুহির জ্যাকেটটা গায়ে জড়িয়ে সমুদ্রের পাড় দিয়ে সাইফানকে অনুসরণ করে হেঁটে চলেছে। বেশ অনেকক্ষণ হাঁটার পর সাইফান থামলো। সাইফানকে থামতে দেখে রুহি জিজ্ঞেস করলো, থামলেন কেন? সামনে তাকাও। রুহি তাকালো, দেখলো একটা খুব সুন্দর ডুপ্লেক্স বাড়ি সমুদ্রের ধারে জনমানবহীন একটা জায়গা। যে এমন একটা বাড়ি থাকতে পারে তা কল্পনার বাহিরে ছিল রুহির। তাই ও সাইফানকে জিজ্ঞেস করলো, এটা কি কোনো মায়াজাল? রুহির এমন বোকা প্রশ্নে সাইফান হেসে বলল, এটা বাস্তব জান। এই বাড়িটা সমুদ্রের ধারে হলেও কোনো জনমানব এখানে নেই। চারপাশে রয়েছে অনেক নাম না জানা গাছ এবং পাখি। প্রকৃতি প্রেমীদের জন্য এটা একটা পারফেক্ট বাড়ি জান। আমি ভাবছি তোমার জন্য এমন একটা বাড়ি বানিয়ে দিব। সাইফানের কথা শুনে রুহি বাড়িটা ভালো করে দেখতে লাগলো। রুহির খুব ইচ্ছে করলো বাড়ির ভিতরে গিয়ে একবার দেখার, কিন্তু তা তো আর সম্ভব না। তাই ও সাইফানকে বলল, আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। আমি জানি জান, তুমি যতক্ষণ ইচ্ছে এখানে থাকতে পারো, যা ইচ্ছা করতে পারো। সত্যি বলছেন? বলেই সাইফান বাড়িটার সামনে সিঁড়িতে বসলো। রুহি বুক ভরে শ্বাস নিয়ে জ্যাকেটটা সাইফানকে দিয়ে এগিয়ে গেল সমুদ্রের দিকে। তাহা দেখে সাইফান পিছন থেকে বলল, শুধুমাত্র পা ভেজাবে যান, এই ঠান্ডায় শরীর ভেজালে কিন্তু তোমার জ্বর এসে যাবে। পরের দিন সকালে রিহান নিজ রুম থেকে বের হতেই দেখলো সাইফানের রুমের সামনে ফ্রিসা সহ ম্যানেজার সুমন এবং আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। রিহান ব্রুকুসকে সাইফানের রুমের সামনে দাঁড়িয়ে থাকা ফ্রিসাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ফ্রিসা? উত্তরে ফ্রিসা মুখ মলিন করে বলল, সাইফান ভাইয়ের ভয়াবহ জ্বর। সকালে ডাকতে এসে দেখি ভাইয়ের রুমের দরজা খোলা আর ভাইয়া ভেজা কাপড়ে ঘুমিয়ে আছে। কয়েকবার ডাক দিলাম কিন্তু উঠলো না। তখন গায়ে হাত দিয়ে দেখি ভাইয়ের ভীষণ জ্বর। ফ্রিসার কাছে কথাগুলো শুনে রিহান সাইফানের কাছে গেল। দেখলো নিবু নিবু চোখে তাকিয়ে আছে সাইফান। রিহান যেতে ডক্টর সাইফানকে মেডিসিন দিয়ে চলে গেল। রিহান সাইফানকে জিজ্ঞেস করলো, তোর কি পাগলামি কখনো ভালো হবে না সাইফান? উত্তরে মৃদু হাসলো সাইফান। তা দেখে রিহান আবারও জিজ্ঞেস করলো, তুই ভিজা কাপড়ে ঘুমিয়েছিলি কেন? তোর কি আমাকে না জ্বালালে ভালো লাগে না?
সরি দাদাভাই, সরি বলতে হবে না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবাই। তো কেমনভাবে দেখতে আমার একটুও ভালো লাগে না। কথাগুলো বলেই রিহান সাইফানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে পড়ল সাইফান। কম্বল ঠিক করে দিয়ে রিহান সাইফানের রুম থেকে বের হতে দেখলো হাসি দিতে দিতে রুহি আসছে। রুহিকে হাসি দিতে দেখে রিহানের ভ্রু কুঁচকে গেল। ধীর পায়ে রুহির সামনে গিয়ে রিহান জিজ্ঞেস করলো, ঠান্ডা লেগেছে? হ্যাঁ। কিভাবে? এই প্রশ্নের উত্তর রুহি দিল না। তা দেখে রিহানের রাগ হলো। ও রুহিকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে ইগনোর করছো কেন? রুহি, একদমই না। দেখুন স্যার, আপনার সাথে যতটুকু কথা বলা দরকার ততটুকুই আমি বলছি। এখন আপনি যদি এক্সপেক্ট করেন আমি সারাদিন আপনার সাথে কথা বলবো, তাহলে আমি বলবো আপনার উচিত এসব বাজে ভাবনা বাদ দেওয়া। কথাগুলো বলে রুহি সাইফানের রুমে গেল। রিহান সেদিকে তাকিয়ে দেওয়ালে দুটো ঘুষি দিল। এরপর বিড়বিড় করে বলল, তোমার উপর আমার রাগ কেন হচ্ছে আমার নিজেরও অজানা, কিন্তু তুমি কথায় কথায় আমাকে অপমান করে ঠিক করছো না রুহি। তুমি আমাকে এখনো চেনো না। দুপুর 2টা। রুহি বসে বসে প্রিশার সাথে গল্প করছে। রুহি আর প্রিশার জন্য আলাদা আলাদা রুম বুক করা হয়েছে, তবুও দিনের বেশিরভাগ সময় ওরা রুহির রুমেই থাকে। গল্পের এক পর্যায়ে প্রিশা জিজ্ঞেস করলো, ভাবি একটা কথা জিজ্ঞেস করি? করো, তবে ভাবি বলে ডেকো না, আমি এখনো তোমার ভাবি হইনি, তাই না? আচ্ছা তাহলে রুহি আপু বলি। আচ্ছা বলে রুহি চুল বাঁধায় মনোযোগ দিল। তখন প্রিশা জিজ্ঞেস করলো, রুহি আপু, তুমি কি কালকে সাইফান ভাইয়ের সাথে রাতে কোথাও গিয়েছিলে? উত্তরে রুহি হাসিচোখ মাথা নাড়ল। তা দেখে প্রিশা জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, দাদা ভাইকে তোমার কেমন লাগে? হঠাৎ করে এমন প্রশ্নে রুহি থমকে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, হঠাৎ এমন প্রশ্ন যে? না মানে আপু, আমার কেন জানি মনে হয় দাদাভাই তোমাকে পছন্দ করে। কথাটা শুনে রুহি হাসলো। তা দেখে প্রিশা বলল, আমি সত্যি বলছি, কালকে রাতে দাদাভাই আমার রুমে এসেছিল তোমার খোঁজ করতে। জিজ্ঞেস করছিল যে তুমি আমার রুমে ঘুমিয়েছো কিনা। আমি না করার পর বললো তুমি নাকি রুমে নেই। প্রিশার কথাগুলো শুনে রুহি চুপ করে কিছু একটা ভাবলো। এরপর বলল, প্রিশা, আজকে কি আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ আছে তো, কিন্তু জানি না যাওয়া হবে কিনা, কারণ সাইফান ভাইয়া তো অসুস্থ। ও, তাহলে বরং চলো আমরা একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। আচ্ছা আপু, চলো। রুহি আর প্রিশা বের হলো সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে রুহি প্রিশাকে জিজ্ঞেস করল, আচ্ছা প্রিশা, সাইফান আর রিহান স্যারের বাবা কি আপন ভাই? হ্যাঁ, বাবা আর চাচ্চু আপন ভাই, তবে বাবার সাথে চাচ্চুর সম্পর্ক ভালো হলেও দাদাভাইয়ের সাথে চাচ্চুর সম্পর্ক নেই। কেন? কয়েক বছর আগে চাচ্চু দাদাভাইয়ের বিয়ে ঠিক করেছিল, কিন্তু দাদাভাই বিয়েতে রাজি ছিল না। তখন আমার খুব জ্বর থাকায় বিয়েতে আমরা যেতে পারিনি। তাই জানি না ঠিক কি হয়েছে যে দাদাভাইয়ের বিয়েটা হয়নি। ও হ্যাঁ রুহি আপু, আর জানো, বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকেই চাচ্চু দাদাভাইকে ত্যায্য পুত্র করেছে। এমনকি দাদাভাইকে নিজের ছেলে বলে স্বীকারও করে না। একটা বিয়ে ভাঙার জন্য ত্যায্য পুত্র করে দিল। অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলো রুহি। তা শুনে প্রিশা বলল, দাদাভাই একজনকে ভালোবাসত, চাচ্চু সেটা মেনে নেয়নি, আর এর জন্য দাদাভাইয়ের সাথে চাচ্চুর অনেক কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচ্চু বলেছিল, হয় ওই মেয়ে যাকে দাদাভাই ভালোবাসে তাকে বেছে নিতে, না হয় নিজ পরিবারকে। সেদিন দাদাভাই ওই মেয়েটার জন্য নিজের পরিবারকে ছেড়ে চলে এসেছিল। এতে চাচ্চু অনেক কষ্ট পায়। বাবা অনেক আদর করে দাদাভাইকে। ছোটবেলা থেকে আমরা জেনেছি আমরা 3 ভাই বোন, আমি, সাইফান ভাইয়া আর দাদাভাই। দাদাভাই বাবাকে অনেক শ্রদ্ধা করে ও ভালোবাসে, আর তাই বাড়ি ছেড়ে আসার পর দাদাভাইকে বাবা আমাদের এখানে নিয়ে আসে। কয়েক মাস দাদাভাই আমাদের সাথেই ছিল, এরপর আলাদা বাসা নেয় চাকরির জন্য। ও বুঝেছি। আচ্ছা প্রিশা, তোমরা কখনো রিহান স্যারের বিয়ে দেওয়ার চেষ্টা করোনি? বাবা বেশ কয়েকবার বলেছিল, কিন্তু দাদাভাই রাজি হয়নি, তাই আর জোর করেনি। বুঝেছি বলেই রুহি সমুদ্রের দিকে এগিয়ে গেল পা ভেজাবে বলে। রুহির দেখা দেখি প্রিশাও গেল। এমন সময় আকাশ মেঘলা হয়ে এলো। প্রিশা বলল, আপু চলো রিসোর্টে ফিরি, অনেকক্ষণ হলো আমরা এখানে এসেছি, আর তাছাড়া আকাশও মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। চলো। ওরা রিসোর্টে ফিরল। রুহি নিজ রুমে পা রাখতে বিছানার উপর সাইফানকে বসা দেখতে পেল। সাইফানের চোখ জোড়া লাল হয়ে আছে। রুহিকে দেখে সাইফান উঠে এসে রুহিকে দরজার সাথে আটকে জিজ্ঞেস করলে, কোথায় ছিলে? সমুদ্রে গিয়েছিলাম। কাকে বলে গিয়েছিলে? কাউকে ভুলে যেতে হবে নাকি? আমার ইচ্ছে হয়েছে তাই আমি গিয়েছি।
আমি তোমাকে হন্য হয়ে খুঁজছি গত 1 ঘন্টা ধরে। শেষে আমার মনে হয়েছে তুমি আবারও পালিয়ে গেছো। তোমার কি খুব ভালো লাগে আমাকে যন্ত্রণা দিতে? সাইফানের কথাগুলোর কি উত্তর দেবে রুহি তা ওর জানা নেই। ও তো ভাবেইনি সাইফান ঘুম থেকে উঠে আগে ওকে খুঁজবে। রুহিকে চুপ থাকতে দেখে সাইফানের রাগ বেড়ে গেল। এদিকে সাইফানের গরম নিঃশ্বাস মুখে আছড়ে পড়ছে। রুহি ধাক্কা দিয়ে সাইফানকে সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তা দেখে সাইফান বলল, আমি না চাইলে আমাকে তুমি সরাতে পারবে না জান। ঠিক এভাবেই আমি না চাইলে আমাকে তোমার জীবন থেকেও তুমি সরাতে পারবে না। আমি সাইফান, তোমার প্রতিটি নিঃশ্বাসে থাকবে একটা সময়, আর সেই সময়টা খুব দ্রুতই আসবে। কথাটা বলে সাইফান সরে এলো রুহির থেকে। সাইফান সরে দাঁড়াতে রুহি স্বস্তির শ্বাস নিল। তখনই সাইফান বলল, আরে দাদাভাই তুমি? কথাটা শুনে রুহি দরজার দিকে তাকালো, দেখলো রিহান অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। সাইফানের ডাকে রিহান সাইফানের উদ্দেশ্যে বলল, তোকে খুঁজছিলাম আমি। ও, কোনো দরকার? হ্যাঁ, তুই আমার রুমে আয়। বলে রিহান চলে গেল। রিহান যেতে সাইফান বিছানার উপর থেকে একটা শপিং ব্যাগ এনে রুহির হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। বলে সাইফান চলে গেল। রুহি দেখলো ব্যাগের ভেতরে একটা গাউন। রুহির গাউন অনেক পছন্দ। বেশ কয়েক মাস আগে এমন একটা গাউনই তো একটা শপে দেখেছিল। তখন খুব নেওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু বাজেট কম থাকায় নিতে পারেনি। সেম গাউনটাই যে সাইফান ওকে দিয়েছে, কথাটা ভেবেই রুহি এক দফা অবাক হলো। আধা ঘন্টা পর রুহি রেডি হয়ে রুম থেকে বের হতে রিহানের মুখোমুখি হলো। রিহান রুহিকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বলল, এমন সঙ্গের মতো সেজেছ কেন? তোমার কি একটু মেকআপ সেন্স নেই? কাজল লিপটে কেমন লাগছে, একবার আয়নাতে গিয়ে দেখো। রিহানের কথায় রুহির মন খারাপ হলো। ও রিহানকে কিছু বলতে নিবে, তখনই রিহানের একটা কল এলো। রিহান ফোন কানে নিয়ে চলে গেল। রুহি মন খারাপ করে রুমে যেতে নিল। তখনই প্রিসে এসে রুহিকে নিয়ে গেল রিসোর্টের গার্ডেন সাইডে। গার্ডেনে আসতে রুহি দেখলো পুরো গার্ডেন এরিয়াটা নীল আর সাদা রঙের বেলুনে সাজানো হয়েছে। রুহি চারদিকটা তখন অবাক হয়ে দেখছে। তখনই ওর নজর যায় সাইফানের দিকে। ওদের থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে কয়েকজন লোকের সাথে কথা বলছে। সাইফান দূর থেকে রুহিকে দেখে এগিয়ে এসে বলল, ওয়াও জান, তোমাকে তো খুব সুন্দর লাগছে, একদম প্রিন্সেস লাগছে তোমাকে। আর তোমার চোখ দুটো আজ আরো বেশি মায়াবী লাগছে জান, আমি তো ঘায়েল হয়ে যাচ্ছি। কথাগুলো বলে সাইফান বুকে হাত রাখলো। এরপর একটা ক্রাউন পরিয়ে দিল রুহিকে। আর তখনই সমস্ত লাইটস অফ হয়ে গেল। লাইটস অফ হতে দেখে সাইফান রুহিকে বলল, ভয় পেও না জান, আমি দেখছি কি সমস্যা হয়েছে। আমি ভয় পাই না, আমি গ্রামের মেয়ে, এসব অন্ধকারে আমার ভয় হয় না। রুহির কথাটা শুনে সাইফান হালকা হাসলো। এরপর পকেট থেকে ওয়ালেট বের করে রুহির হাতে দিল। একে একে 3টা ফোন রুহির হাতে দিল। এরপর একটা ফোন নিয়ে কাউকে কল করতে লাগলো। রুহি সাইফানের দিকে এক পলক তাকিয়ে নিজের হাতের জিনিসগুলোর দিকে তাকালো। ভিড় করে বলল, বেটা তো সেই বড় লোক, এগুলো আমার হাতে দিয়ে যে কথা বলতেছে, আমাকে কি নিজের অ্যাসিস্ট্যান্ট পাবে নাকি? কথাগুলো বলে রুহি ফোনগুলো নিজের হ্যান্ডব্যাগে রেখে ফ্রিসাকে খুঁজতে লাগলো। তখনই ওর রুহির সাথে দেখা লাগলো রিহানের অন্ধকারের মাঝে রুহিকে না দেখতে পেয়ে বলল, চোখে দেখেন না এভাবে মানুষ হাঁটে? রিহানের কণ্ঠ শুনে রুহির একটু আগের কথা মনে পড়লো। ওর শান্ত কণ্ঠে বলল, সেম কথাটা আপনাকে আমিও বলতে পারি স্যার, কারণ ধাক্কাটা আমি নিজে থেকে দিইনি। আপনিও আসছিলেন, আমিও যাচ্ছিলাম, এদের মুখোমুখি ধাক্কাটা লেগেছে। সবসময় নিজের দোষটাকে অন্যের উপর চাপানোর চেষ্টা করবেন না। কথাগুলো বলে রুহি চলে গেল। তা দেখে রিহান বলল, সবসময় খ্যাস করে, এমন মেয়েদের আমার একটু ভালো লাগে না। কথাটা বলেই রিহান যেতে নিলে হুট করেই একটা মেয়ে এসে ওকে জড়িয়ে ধরল। তখনই লাইটসগুলো জ্বলে উঠল। রিহান অবাক হয়ে মেয়েটাকে নিজের থেকে সরানোর চেষ্টা করতে মেয়েটি বলল, রিহান, আই মিস ইউ সো মাচ, কতদিন পর তোমাকে সামনাসামনি দেখলাম। কথাগুলো শুনে রিহান মুখ বোতা করে বলল, আহিলি। রিহানের মুখে নিজের নাম শুনে আহিল বেশ খুশি হলো। বলল, তুমি আমাকে চিনতে পেরেছ? ইস, কতদিন পর দেখা হলো, অনেক মিস করেছি তোমাকে। কথাগুলো বলে আহিলি আবারও রিহানকে জড়িয়ে ধরল। তা দেখে রুহি প্রিসাকে জিজ্ঞেস করলো, এটা কে প্রিসা? উত্তরে প্রিসা বলে, এটা আহিলি আপু, দাদাভাইয়ের ক্লাসমেট ছিল, পছন্দ করতো দাদাভাইকে, কিন্তু দাদাভাই পাত্তা দিত না ওই মেয়েটার জন্য। ও আচ্ছা। কথাটার মাঝে রুহির ব্যাগে থাকা সাইফানের ফোনটা বাজতে লাগলো। রুহি ফোনটা বের করে কল রিসিভ করতে
প্রিশা জিজ্ঞেস করলো, ভাইয়ার ফোন না এটা? উত্তরে রুহি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এরপর ফোনটা কানে ধরতে ফোনের অপর পাশ থেকে সাইফান বলল, জান কই তুমি? আমি তোমাকে পাচ্ছি না খুঁজে। রুহি বিরক্ত হলো কথা শুনে, মনে মনে বলল, তোর জান মরছে শালা খুবিস, সারাক্ষণ জান জান করে। রুহিকে চুপ থাকতে দেখে সাইফান আবারও জিজ্ঞেস করলো, কি হলো জান, কথা বলো না কেন? বলতাম না আমি কথা, বলে রুহি ফোন কেটে দিল। তা দেখে প্রিশা রুহিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু? তোমার ভাইয়ের মাথার কি তার ছেঁড়া না প্রিশা? না তো আপু। কেন? সারাক্ষণ জান জান করে আমার জান উড়ায় কেন তাহলে? রুহির প্রশ্নে প্রিশা হাসলো। তখনই সাইফান ছুটে এসে বলল, জান তুমি এখানে? আমি তোমাকে এতক্ষণ ধরে খুঁজছিলাম। সাইফানের কথার কোনো প্রতিক্রিয়া করলো না রুহি। তা দেখে সাইফান জিজ্ঞেস করলো, তোমার হাত ধরতে পারি জান? রুহি মাথা নাড়িয়ে না করলো। সাইফান একটু চুপ থেকে প্রিশাকে বলল, রুহির হাতটা ধর। প্রিশা রুহির হাত ধরল। এবার সাইফান প্রিশার হাত ধরে নিয়ে গেল গার্ডেনের মাঝখানে। তখন প্রিশা রুহির হাত ছেড়ে সাইডে গিয়ে দাঁড়ালো। সাইফান রুহির দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, আজকের এই প্রোগ্রামের মূল বক্তি আমার জান, মানে মিস হৃদিতা জাহান রুহি। ওর জন্মদিন উপলক্ষে এই প্রোগ্রামের আয়োজন। আমি আজ আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট আমি ওকে দিতে চাই, বলে সাইফান তুড়ি বাজালো। সাথে সাথে একটা ব্যানার দৃশ্যমান হলো। তা দেখে রুহি চমকালো। সাইফান সবার উদ্দেশ্যে আবারও বলল, এসপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন ডিজাইনার নিয়োগ করা হয়েছিল। এখন থেকে এসপি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে মেন ডিজাইনার হিসেবে কাজ করুন মিস হৃদিতা জাহান রুহি। সাইফানের কথা শেষ হতে সকলে করতালি দিতে লাগলো এবং অনেকে ছবি তুলতে লাগলো। রুহি অবাক চোখে সবার দিকে তাকিয়ে আছে। এবারও সাইফানের দিকে তাকাতে সাইফান আবারও সবার উদ্দেশ্যে বলল, আর হ্যাঁ, এই সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া হয়েছে। রুহি নিজে যখন ইন্টারভিউ দিয়েছিল তখনই ও সিলেক্ট হয়, তবে কিছু ব্যক্তিগত কারণে ওকে বিষয়টা জানানো হয়নি। পরে আমি ভাবি যেহেতু রুহির বার্থডে সামনে, তাই এই নিউজটা দেওয়ার জন্য এর থেকে ভালো দিন আর হয় না। কনগ্রাচুলেশনস জান, বলে সাইফান রুহির দিকে হাত বাইরে দিল। উত্তরে রুহির হালকা হাসলো। সাইফান নিজের হাত গুটিয়ে নিয়ে বলল, রুহি নিজ যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে এই পর্যায়ে এসেছে, তাই আমি চাইব ওর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। এবারও সাইফানের কথা শেষ হওয়ার পর করতালিতে মুখরিত হলো চারপাশ। সবাই খুশি হলো, রিহান খুশি হতে পারেনি। সবাই যখন রুহিকে অভিনন্দন জানাচ্ছে তখন রিহান ওর পাশে দাঁড়ালো। আহিলিকে জিজ্ঞেস করলো, আহিলি, ওর মধ্যে এমন কি সৌন্দর্যতা আছে যে ওকে এত বড় একটা কোম্পানির ডিজাইনার বানানো হলো? উত্তরে আহিলি বলল, মেয়েটা নিজ যোগ্যতায় চাকরিটা পেয়েছে, শুনলেই তো। আর সৌন্দর্য দিয়ে চাকরি হয়? ওর যোগ্যতায় ও চাকরিটা পেয়েছে। আমার মনে হয় না ওকে এই চাকরিটা দিয়ে কোনো ভুল হয়েছে বলে। আহিলির কথা শুনে রিয়ান হেসে বলল, কিসের ডিজাইনার হবে? আমার জানা আছে, যতদূর জানি গ্রামের মেয়ে। ডিজাইন সেন্স সম্পর্কে কোনো ধারণা আছে ওর? যত সব ফাগলামি কাজ সাইফানের। কথাটা বলেই রিহান চলে গেল। আহিলি রিহানের যাওয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এখন আগের মতোই সেলফিশ আছো রিহান। নিজের বাদে অন্য কারোর সাফল্য তোমার সহ্য হয় না। হা। রাত 11টা। প্রোগ্রাম শেষে সবাই চলে গেছে। প্রিশা আর আহিলিও চলে গেছে রিসোর্টের ভেতরে। গার্ডেনের প্রায় সব লাইটই নিবানো, শুধুমাত্র 2-1টা হালকা আলো জ্বলছে। চারদিকে ঠান্ডা একটা বাতাস বইছে। গার্ডেনের মাঝখানে একটা টেবিলের উপর মাখা বসে আছে রুহি। সাইফান সব গেস্টদের বিদায় জানাতে রিসোর্টের বাইরে গিয়েছে। সবাইকে বিদায় জানিয়ে সাইফান গার্ডের এরিয়াতে আসতে দেখলো সাদা গাউন পরা রুহি একটা টেবিলের উপর মাথা রেখে বসে আছে। সাইফান রুহির পাশে একটা চেয়ার টেনে বসলো, ঠিক রুহির মতো করে। এরপর বলল, যান, এভাবে ঠান্ডার মধ্যে বসে থেকো না, জ্বর আসবে তোমার। সাইফানের কথা শুনে রুহি চুপ করে রইল। তা দেখে সাইফান আবারও বলল, জান, তোমার কি মন খারাপ? সাইফানের কথার জবাব না দিয়ে রুহি জিজ্ঞেস করলো, আমি কি আদৌ চাকরিটা যোগ্য সাইফান? অবশ্যই জান। আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমার একটা চাকরির খুব দরকার ছিল, হাতে কোনো টিউশনই ছিল না। হঠাৎ করে নিউজে দেখি এসপি গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিটা। কোনো কিছু না ভেবেই কয়েকটা স্যাম্পল নিয়ে আমি চলে যাই ইন্টারভিউ দিতে। আমি কিছু টাকা জমিয়ে একটা কোর্সও করেছি এটা নিয়ে। আমার মায়ের শখ ছিল আমি ম্যাথ নিয়ে পড়ব, আর তাই আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি।
না হলে আমার স্বপ্নে ছিল ডিজাইনার হওয়া। এক নাগাড়ে কথাগুলো বলে চোখ বন্ধ করলো রুহি। সাইফান রুহির দিকে অপলক তাকিয়ে বলল, আমি জানি তোমার স্ট্রাগল সম্পর্কে, তবে আমি কয়েক মাস হলো এই মিথ্যে কেসের জন্য দৌড়ের ওপর ছিলাম, তাই তোমার জয়েনিংটা লেট হলো। সরি জান। এসপি কোম্পানি আপনার সাইফান? আমার নিজের হাতে তৈরি করা কোম্পানি এটা। ও জান। রিহানের রুমের ব্যালকনি থেকে গার্ডেন এরিয়াটা দেখা যায়। রিহানের ঘুম না আসায় ও ব্যালকনিতে এসে দাঁড়ালো, আর তখনই দেখতে পেল সাইফান আর রুহি এখনো গার্ডেনে বসে গল্প করছে। রিহানের মেজাজ খারাপ হলো সাইফান রুহিকে একসাথে দেখে। আমার ভাইয়ের মাথা খাচ্ছে মেয়েটা, নিশ্চয়ই সাইফানকে বশ করেই জবটা নিয়েছে, না হলে ওর কি যোগ্যতা আছে এত বড় কোম্পানিতে জব করার। কথাটা ভুলে সাইফানের মুমিন সাহেবকে কল করলো রিহান। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।